তো প্রথমে প্রথমে আসছি রসবাদে। রসবাদ কি না, রসবাদে বলা হচ্ছে যে যে রসই হচ্ছে কাব্যের আত্মা, বা বা রসই হচ্ছে মূল বিষয়। রসই হচ্ছে এই কাব্যের মূল বিষয় বা প্রধান বিষয়। কি বলছে না, রসবাদে বলা হচ্ছে যে রসই হচ্ছে কাব্য বা সাহিত্যের মূল বিষয়, যা কিনা পাঠককে আনন্দ দেয় বা রস প্রদান করে, ঠিক আছে, বা সেই সাহিত্যের যে রস সেই রসটাকে প্রদান করে, ঠিক আছে। তো এটা সাহিত্যের রস প্রদান করছে না রস, এদের মতে এই রসটা কি না, এই রসটা আবার না ধ্বনি, ধ্বনির মাধ্যমে আসবে। ওটা বলছে না রসধ্বনি বলা হচ্ছে, ওটা পরে আমরা আসবো যে রসধ্বনি কি, পরে আসবো আমরা। আজকে এখন দেখবো যে রসটা কি, রস বিষয়টা কি বলছে। তো রসবাদের প্রবক্তা হচ্ছে না আচার্য ভরত। তিনি তার নাট্যশাস্ত্র গ্রন্থে বলছেন যে তিনি বলছেন ন হি রসাদৃতে কশ্চিদর্থ প্রবর্ততে। তাহলে রস শাস্ত্রের বা রস তত্ত্বের প্রবক্তা হচ্ছেন না আচার্য ভরত। তিনি তার নাট্যশাস্ত্রে বলছেন যে আহ, ন হি রসাদৃতে কশ্চিদর্থ প্রবর্ততে, অর্থাৎ রস ছাড়া কোনো কিছুই হয় না। যেমন রীতিবাদে বলছে যে রীতি হচ্ছে কাব্যের আত্মা, ধ্বনিবাদে বলছে না ধ্বনি হচ্ছে কাব্যের আত্মা। আবার অলঙ্কারে বলা হচ্ছে না কাব্যং গ্রাহ্যম অলঙ্কারাৎ, ঠিক আছে। তাহলে ওই যে বিষয়টা, এই যে অলঙ্কারকে কেউ জোর দিচ্ছে, কেউ রসকে জোর দিচ্ছে, কেউ ধরো রীতিকে জোর দিচ্ছে, কেউ ধরো আবার ধ্বনিতে জোর দিচ্ছে। কিন্তু এখানে বলছে যে এখানে রস ছাড়া কিছুই হয় না, অর্থাৎ রস না থাকলে কোনো কিছুই হবে না, সাহিত্যই হবে না বা কাব্যই হবে না। এদের মত এদের মত বা মতবাদ অনুসারে যে রস ছাড়া কাব্যই হবে না। এটা কিন্তু প্রথম ভরতের প্রবক্তা। এবার আসছি যে ভরতের মতে আবার এই রসটা আসছে কোথা থেকে না, ভাবের থেকে। আগের দিন আমি বলেছিলাম কথাটা যে এই রস হচ্ছে না ভাবের থেকে আসছে। আমার মনে যে ভাবটা জাগছে, আমি তখন যা ভাবটা আমি মনের মধ্যে উপলব্ধি করছি, আমি যখন সেটাকে কাব্য বা সাহিত্যে প্রকাশ করব, তাই হচ্ছে রস। আমার মনের মধ্যে করুণা মানে করুণ বিষয় একটা রয়েছে বা একটা ভাব রয়েছে, আমি তাকে যখন সাহিত্যে প্রকাশ করব, তা হয়ে যাবে সাহিত্যের রস, ঠিক আছে। ঠিক তেমনি এরকম আমার যদি মনে করি রাগ থাকে, বা রাগ থাকে তাহলে ক্রোধ থাকে, তাহলে ওটা যদি আমি সাহিত্যে প্রকাশ করি, তখন তা হয়ে যাবে রস হয়ে যাবে। আমার যদি মনে করি হাসি পায় বা বা হাসির কোনো থাকে বিষয়, সেই হাসির বিষয়কে যখন আমি সাহিত্যে প্রকাশ করবো, তা হয়ে যাবে হাস্যরস হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু যা আমার মনের মধ্যে যে ভাবটা রয়েছে, সেই ভাবটাকে আমি যখন সাহিত্যে প্রকাশ করবো বা কাব্যে প্রকাশ করব, তখন তা হয়ে যাবে সাহিত্য বা কাব্যের রস, ঠিক আছে। তাহলে বলছে যে এই রসের উৎপত্তি হচ্ছে ভাব থেকে, ভাবে না কবি কল্পনায় জারিত হয়ে রসে পরিণত হয়, ঠিক আছে। ভাবটাকেই কবি কল্পনা জারিত হয়ে রসে কিন্তু পরিণত হচ্ছে, এই ভরতের মতে এটা কিন্তু প্রথমে আমরা পাচ্ছি। এবার আসছি না এই ভাবের, মানে ভরতের মতে এই ভাবের সংখ্যা হচ্ছে না 49টি। ভরতের মতে এই ভাবের সংখ্যা হচ্ছে না 49টি ভাব আমাদের রয়েছে, ঠিক আছে। তার মধ্যে প্রধান রয়েছে কোটা না 8টা প্রধান ভাব আমাদের রয়েছে। ওই 8টা প্রধান যে ভাব রয়েছে, ওই 8টা প্রধান ভাবেই কিন্তু পরবর্তীতে কি হবে না, রসে পরিবর্তিত হবে। সেগুলো কি কি না, রতি, হাস, শোক, ক্রোধ, উৎসাহ, ভয়, জুগুপ্সা ও বিস্ময়, ঠিক আছে। কি বললাম যে রতি হাস, রতি হাস মানে কি না, রতি মানে আমি কারোর সঙ্গে ভালোবাসায় লিপ্ত রয়েছি বা প্রেমে লিপ্ত রয়েছি, আমি যে তার সঙ্গে প্রেম লীলা করছি বা লিপ্ত রয়েছি, এটাকে যখন আমি সাহিত্যে প্রকাশ করব, তখন তা হয়ে যাবে কি হবে না, কি হয় বলো। আগের দিন বলেছিলাম আমি রতি কি ভাব, মানে রতি ভাব থেকে কি আসছে, কি রস আসবে। শৃঙ্গার রস। হ্যাঁ, তাহলে দেখো আমি আগের দিনটা বলেছি, মানে এটা আমি একটু আগের থেকে আরম্ভ করলাম কারণ তোমাদের সুবিধা হয় বলে, কারণ এটা আগের দিন পড়ানো হয়ে গেছে আশা করি। অনেক তোকে মানে ওই উৎপত্তি বাদের আগে তোকে পড়ানো হয়ে গেছে। তো এখানে দেখো কি হচ্ছে না, কি বললাম যে আমি যখন রতি ভাবটাকে
বা আমার যে প্রেম ভাবটা রয়েছে ওটাকে যখন আমি সাহিত্যে প্রকাশ করছি তখন তা হয়ে যাচ্ছে না শৃঙ্গার রস হয়ে যাচ্ছে। লৌকিক জগতে আমার যে প্রেমটা তা হচ্ছে ভাব বা রতি অবস্থায় রয়েছে, তা যখন আমি সাহিত্যে নিয়ে যাচ্ছি বা সাহিত্যে প্রকাশ করছি তা হয়তো শৃঙ্গার রস হয়ে যাচ্ছে। যেমন এই শৃঙ্গার রসে পাবে উল্লেখ পাবে উজ্জ্বল নীলমণিতে আছে, ঠিক আছে, আবার বৈষ্ণব পদাবলীতে আছে। এখানে কিন্তু এই শৃঙ্গার রসের কিন্তু আমরা কিন্তু উল্লেখ পাবো, ঠিক আছে। তো এবার আসছি, তারপরে আসছি না হাস। যেটা বললাম হাস মানে আমার যা বিষয়টা আমাকে হাসাচ্ছে বা হাসির উদ্রেক করছে, যে বিষয়টা বা যে বস্তুটা বা যে জিনিসটা আমাকে হাসাচ্ছে বা আমাকে হাসার খোরাক যোগাচ্ছে, খোরাক যোগাচ্ছে, সেই বিষয়টা আমি যখন সাহিত্যে নিয়ে যাব তখন তা হয়ে যাবে কিনা হাস্যরস হয়ে যাবে। লৌকিক জগতে আমার কাছে আছে আমাকে কোনো বিষয়ে হাসাচ্ছে বা আমি কোনো বিষয়ে দ্বারা হাসি পাচ্ছে বা আমার হাসির ভাবটা রয়েছে, সেটাকে আমি যখন সাহিত্যে নিয়ে যাচ্ছি তখন তা হয়ে যাচ্ছে হাস্যরস হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু তাহলে এটা হচ্ছে না হাস থেকে হাস্যরস আসছে, মনে রাখবে। তার রতি থেকে আসছে শৃঙ্গার রস, আর হাস ভাব থেকে আসছে না হাস্যরস। এটা মনে রাখবে, তালিকা করতে বলেছেন তালিকা করবে, এদিকে রতি তালিকা করবে, এদিকে হচ্ছে না রস তালিকা করবে, ঠিক আছে। তাহলে রতিতে আসবে, লিখবে প্রথমে যে রতিতে রতি বলছি ভাব লিখবে, ভাব লিখবে, এদিকে লিখবে রস, ভাব আর রস লিখবে। ভাবে প্রথমে একে লিখবে রতি লিখবে, আর রসে একে লিখবে যে শৃঙ্গার লিখবে, ঠিক আছে। এবার ভাবে দুয়ে লিখবে কি না হাস লিখবে, আর রসে 2 নাম্বার লিখবে না হাস্যরস, ঠিক আছে। এভাবে কিন্তু তালিকা করে নেবে, তাহলে তোমার পড়তে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে না গেল হাস থেকে আসছে হাস্যরস। এবার পাচ্ছি আমরা শোক। শোক মানে ধরো যেখানে ওই বীরবাহু যে মৃত্যু যে সংবাদটা আসছে, ওই মৃত্যু সংবাদে কিন্তু ওই যে রাবণের যে রাজসভা, সবাই কিন্তু এখানে কিন্তু সবাই কিন্তু ওখানে কি হচ্ছে না ওখানে ওই যে শোক ভাবটাতে মানে লিপ্ত হচ্ছে, এবং তারা তারা কিন্তু শোকটাকে অনুভব করছে। এবং সেই শোকটা যখন কবি মাইকেল মধুসূদন দত্ত সেই সেই কাব্যের মধ্যে প্রকাশ করছেন তখন তা কি হয়ে যাবে না কি হবে বলো কেউ? আগের দিন বলেছিলাম শোকতে কি আসবে? করুণ রস। হ্যাঁ, করুণ রস হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে যে আমি কি বললাম যে মাইকেল মধুসূদন দত্ত বীরবাহুর যে শোক বার্তাটা ওটাকে নিয়ে লিখছেন। আহ, আর ওই যে যখন ওই বার্তাটা যখন ওই মহলে আসছে বা রাজপ্রাসাদে আসছে বা রাবণের কাছে আসছে, তখন কি না ওই যে রাজপ্রাসাদে কিন্তু সেই শোকটা কিন্তু চারদিকে কিন্তু ছড়িয়ে পড়ছে এবং সকলকে সে শোকাহত করছে। এবং সেই শোকের যে প্রভাবটা যে ভাবটা ওটাকে এই সাহিত্যে প্রকাশ করা হচ্ছে বলে এই রসটাকে বলা হচ্ছে করুণ রস বলা হচ্ছে, ঠিক আছে। ওটাকে তাহলে মনে রাখবে যে মেঘনাদ বধ কাব্য হচ্ছে এটা করুণ রসের কাব্য, মনে রাখবে এটা কিন্তু আসে, ঠিক আছে। কারণ এখানে মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন যে লিখিব মা বীর রসে ভাসি, দাদা ঠিক ছিল একটা লাইন ছিল আহ গাহিব না গাহিব মা বীর রসের এরকম কিছু ছিল একটা, ঠিক আছে। ওখানে কিন্তু বীর রসের কথা বলা হয়েছে, কিন্তু ওটা বীর রস নয়, এটা কিন্তু করুণ রসেই লেখা হয়েছে, মানে কাব্য মহাকাব্যটা মানে লেখা হয়েছে, ঠিক আছে। এটা মনে রাখবে যেটা করুণ রসে লেখা হয়েছে। উনি বীর রসের কথা বলেছেন কিন্তু বীর রসের এটা লেখা সম্ভব হয়নি, এখানে করুণ রসে কিন্তু প্রধান হয়ে দেখা দিয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু গেল শোক থেকে করুণ রস আসছে। এবার আসছে না ক্রোধ। ক্রোধ মানে রাগ। রাগ থেকে আসে না, রাগ থেকে আসবে আমার মনে কোন একটা বিষয়কে কেন্দ্র করে রাগ জন্মেছে, ঠিক আছে। সেই রাগটাকে আমি যখন সাহিত্যে প্রকাশ করব তখন তা হয়ে যাবে কি কি হবে বলো? আগের দিন বলেছিলাম যে ক্রোধ থেকে কি আসছে রস, ক্রোধ ভাব থেকে কি রস আসছে, স্যার কে রৌদ্র। বলো? ক্রোধ ভাব থেকে কি রস আসবে,
স্যার ঠিকই রৌদ্র বলছিলে। ভাব আসছে। হ্যাঁ হ্যাঁ, রৌদ্র, ঠিকই বলছিলে। তো দেখো, এই যে আমার মনে ক্রোধ ভাবটা রয়েছে, এই ভাবটাকে আমি যখন সাহিত্যে প্রকাশ করছি, তখন তা হয়েছে না রৌদ্র রস হয়ে যাচ্ছে। রৌদ্র রস হচ্ছে কেন? যদি দেখো শিবের তাণ্ডব, শিব তাণ্ডব যে দেখো, ওটা একটা রৌদ্র রসের বিষয়, ঠিক আছে? মানে ওখানে শিব, ওই যে দুর্গার যে মৃত্যু সংবাদ, বা পার্বতীর, এখানে দুর্গা হবে না, উমা বা পার্বতী, তাহলে উমা বা, না এখানে দুর্গারই হবে। তাহলে সতীর মানে দেহত্যাগ, যেটা সতীর যে দেহত্যাগ, তো ওই যে সতীর যে দেহত্যাগ করছে, ওটা কিন্তু দেহত্যাগে কিন্তু শিব রেগে যাচ্ছে, এবং সেই রাগ থেকে তার কিন্তু এই যে রৌদ্র রসের কিন্তু উদ্ভব হচ্ছে, বা রৌদ্র রস জাগছে। তা যখন সাহিত্যে প্রকাশ করা হচ্ছে, তা হচ্ছে রৌদ্র রসের সাহিত্য, তা হচ্ছে না রৌদ্র রসের সাহিত্য হয়ে যাচ্ছে। তো ওইরকম লৌকিক জগতে যে বিষয়টা আমাদের ভাব বা আমাদের মনের মধ্যে রয়েছে বা জাগছে, তা যখন আমি সাহিত্যে প্রকাশ করব, তা হচ্ছে না রস হয়ে যাবে। ঠিক তেমনি এখানে হচ্ছে না উৎসাহ। তো উৎসাহটা, উৎসাহ হচ্ছে এখানে কি হলো ওটা? তো উৎসাহ হচ্ছে এখানে একটা কিন্তু একটা ভাব। এটাকে যখন আমি লৌকিক জগতে প্রকাশ করছি, লৌকিক জগৎ থেকে আমি যখন সাহিত্য জগতে নিয়ে যাচ্ছি, তখন কি হচ্ছে না, এটা কিন্তু উৎসাহ থেকে হচ্ছে না, উৎসাহ থেকে হচ্ছে না বীর রস হয়ে যাচ্ছে, বীর রস আমরা পাচ্ছি। এবার ভয় ভাব থেকে হচ্ছে না, ঠিক তেমনি ভয়ানক হবে, রস হবে, ঠিক আছে? ঠিক তেমনি আবার জুগুপ্সা থেকে হচ্ছে না বিভৎস রস হবে, আবার বিস্ময় থেকে হবে না অদ্ভুত রস হবে। তো এরকম ভাবে যা লৌকিক জগতে ঘটছে, বা যা লৌকিক জগতে ঘটে চলেছে, সেগুলো যখন আমরা সাহিত্য জগতে নিয়ে যাব, তখন তা হয়ে যাবে রস হয়ে যাবে। ঠিক আছে, লৌকিক জগতে ভাবগুলো সাহিত্য জগতে রস হয়ে যাবে, এটা মনে রাখবে। বোঝা গেছে? স্যার, স্যার বিস্ময় থেকে বলো কোন রস বললেন? বলো। বিস্ময় থেকে কোন রসের কথা বললেন? বিস্ময়, হ্যাঁ, হ্যাঁ বিস্ময় থেকে হচ্ছে অদ্ভুত। ঠিক আছে স্যার। তো বিস্ময় থেকে অদ্ভুত আসছে রস। তাহলে এগুলো কিন্তু খাতায় লিখে নেবে, তালিকা করে নেবে। একদিকে লিখে ভাব, আর একদিকে রস, এভাবে তালিকা করলে কিন্তু সহজ হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে? তো দেখো, এবার আসছি এই যে উচ্চারণ প্রক্রিয়া সম্পর্কে। আচার্য ভরত তার রসসূত্রে বলছে যে বিভাব অনুভাব ব্যভিচারী সংযোগাদ রস নিষ্পত্তি। কি বলছে না? বিভাব অনুভাব ব্যভিচারী সংযোগাদ রস নিষ্পত্তি। মানে হচ্ছে না, বিভাব অনুভাব ব্যভিচারী, এই তিনটা কিন্তু ভাব সংযোগে বা সম্মিলিত হয়ে কি না রসের নিষ্পত্তি হয়, বা রসের মানে নিষ্পত্তি ঘটায়, বা রস পাওয়া যায়। যখন এই তিনটা ভাব মিলিত হয়ে যাবে, এই তিনটা ভাবের মিলিত সংযোগে কিন্তু কি হবে না রস পাওয়া যাবে। ঠিক আছে, এটা কিন্তু বলছেন ভরত তার মানে রসসূত্রে, বা তার যে নাট্যশাস্ত্র, নাট্যশাস্ত্র যে বইটা রয়েছে, সেই নাট্যশাস্ত্র গ্রন্থে কিন্তু এটা তিনি বলছেন। নাট্যশাস্ত্র গ্রন্থে ভরত বলছেন। এবার দেখো তাহলে বিভাব অনুভাব ব্যভিচার, এটা কি বিষয়টা? এটা মনে হচ্ছে যে বিভাব অনুভাব ব্যভিচারী কি বিষয়। এই তথ্য কিন্তু আমি আগের দিন পড়েছিলাম, বা এই পর্যন্ত আমি কিন্তু আগের দিন বলেছিলাম। তো এখানে দেখো বলছে যে এই যে ভাবগুলো যখন রসে পরিণত হচ্ছে, এই ভাবগুলোকে রসে পরিণত করার জন্য তিনটা মেন ফ্যাক্টর, বা তিনটা মেন বিষয় হচ্ছে বা স্তম্ভ হচ্ছে এই বিভাব অনুভাব ব্যভিচারী। ঠিক আছে, এই ভাবগুলোকে রসে পরিণত করার জন্য তিনটা মেন স্তম্ভ হচ্ছে কিনা বিভাব অনুভাব আর ব্যভিচারী। বিভাব কিনা, বিভাব বলছে যা লৌকিক জগতে রতি প্রভৃতি ভাবের যা উদ্বোধক, সাহিত্য জগতে তাই হচ্ছে না বিভাব হয়েছে। এটা একটা আমি আগের দিন বলেছিলাম তোমাদের, বলেছিলাম যে কেটে কেটে আসছে কি? কেটে কেটে আসছে? না স্যার। হ্যাঁ। তো দেখো, লৌকিক জগতে যা রতি, রতি প্রভৃতি মানে কেন রতি, এবং যে যে বিষয় আমি বললাম,
রতি, হাস, শোক, ক্রোধ, ওই বিষয়গুলো। তাহলে লৌকিক জগতে মানে আমরা যে জগতে বাস করছি, সেই বর্তমান যে পরিবেশটা আমাদের রয়েছে বা জগৎটা যে রয়েছে, সেই বর্তমান জগৎ বা পরিবেশের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যখন আমরা সাহিত্য জগতে নিয়ে যাব, তখন তা হয়ে যাবে রস হয়ে যাবে। তাহলে ওটাই বলছে যে লৌকিক জগতের রতি প্রভৃতি বিষয়গুলোকে যখন সাহিত্য জগতে প্রকাশ করা হবে, তখন তা হয়ে যাবে কিনা বিভাব হয়ে যাবে। বিভাব মানে হচ্ছে বিভাব, মানে ভাবের পূর্বে এবং ভাবের পরে। ঠিক আছে, ভাবের পূর্বে বা আগে, ভাবের পরে। ধরো একটা কোনো মেয়ের সঙ্গে একটা ছেলের প্রেম রয়েছে বা ভালোবাসা রয়েছে, ওটা কিনা ওটা সেই ভাবের পূর্বে হয়ে যাচ্ছে। মানে আমার এখনো আমার এখনো সেই রসটা কিন্তু আসেনি, মানে আমার এই ভাবটা হয়তো ভাব হয়তো জেগেছে, প্রেমের ভাব এসেছে, কিন্তু সেই প্রেমটা কিন্তু মানে রসে কিন্তু পরিণত হয়নি বা রসে কিন্তু পর্যবসিত হয়নি। তো ওটা কিন্তু কি হবে না, তখনই রসে পর্যবসিত হবে যখন তা সাহিত্যে প্রকাশ হবে। ঠিক আছে, ধরো এই যে রোমিও জুলিয়েটের যে প্রেমটা, প্রণয়টা, একটু দাঁড়াও। দেখো, রোমিও ও জুলিয়েটের যে যে প্রণয় কাহিনী আমরা পাচ্ছি, ওটা কিন্তু যদি লৌকিক জগতের হতো, তা কিন্তু হতো কিন্তু ভাব হয়ে থেকে যেত। ওটাকে সাহিত্যে প্রকাশ করা হচ্ছে বলেই তা কিন্তু ওই যে শৃঙ্গার রসটাকে আমরা দিচ্ছে। ঠিক আছে, কি বলছি না, যদি ওই রোমিও ও জুলিয়েটের যে প্রেমটা বা প্রণয়টা যদি সাহিত্যে না প্রকাশ করা হতো, তা শুধু কিন্তু ভাব হিসেবে রয়ে যেত। ওটা সাহিত্যে প্রকাশ করা হচ্ছে বলেই ওটা কিনা শৃঙ্গার রস আমরা পাচ্ছি ওখান থেকে। ঠিক আছে, তো এটাই বলছে যে লৌকিক জগতে যে বিষয়গুলো রতি প্রভৃতি ভাবগুলোকে জাগায়, তা যখন সাহিত্যে প্রকাশ করা হবে, তা হয়ে যাবে বিভাব। বিভাব হচ্ছে না ভাবের পূর্ব মুহূর্ত, বিভাব। ঠিক আছে, এবার হচ্ছে না অনুভাব। অনুভাব হচ্ছে না যা এই বিভাবের পশ্চাতে যাবে বা পরে পরে যাবে। অনু মানে কি বললাম, অনু অদন্ত হস্য, কিন্তু অমূর্ধন্য হস্য নয়, এখানে অমূর্ধন্য হস্যও নয়, এখানে অদন্ত হস্য মানে পরে। ঠিক আছে, এই অদন্ত হস্য মানে হচ্ছে পরে, আর অমূর্ধন্য হস্য মানে হচ্ছে না পশ্চাৎ, ক্ষুদ্র। অমূর্ধন্য হস্য হচ্ছে না ক্ষুদ্র, আর অদন্ত হস্য হচ্ছে পশ্চাতে বা পরে। তাহলে এখানে অনুভাব বলছে, মানে ভাবের যে ভাবটা পাচ্ছি, তার পেছনে পেছনে যাবে অনুভাব। ঠিক আছে, ধরো এই যে বিভাব গেল, তার পেছনে পেছনে কি হবে না, অনুভাব যাবে। ঠিক আছে, মানে ধরো একটা কেউ প্রেম বা প্রণয় বিষয়ে কিছু মানে ঘটছে, মানে ঘটেছে। ঠিক আছে, প্রণয় বিষয়ে কোনো কিছু একটা ঘটেছে, ওটাকে কিন্তু পশ্চাতে ধরো প্রেম দেখা গেছে। এর প্রেমকে কেন্দ্র করে কি হবে না, একাধিক বিষয় আসবে, যেমন দুঃখ আসবে, ঠিক আছে, শোক আসবে, আরো অনেক কিছু আসবে। তার এই যে মূল বিষয় হচ্ছে প্রেম, এই প্রেমের পেছন পেছন যাবে কিনা ওই বিষয়গুলো, কিনা ওই যে ব্যথা বেদনা, ওই বেকুলতা বিষয়গুলো। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো কিনা এই হচ্ছে অনুভাব হয়ে যাচ্ছে, কারণ ওই যে মূল যে প্রণয় বিষয়টা, ওইটা হচ্ছে যদি বিভাব হয়, ওটাকে কেন্দ্র করে আসছে পেছনে পেছনে কিনা অনুভাবগুলো, ব্যথা বেদনা, হতাশা নিরাশা, এগুলো কিন্তু সব কিন্তু চলে যাবে অনুভাবে হয়ে। ঠিক আছে, তাহলে বিভাবকে অনুসরণ করে আসবে অনুভাবগুলো। ঠিক আছে, এবার হচ্ছে না, তারপর আসছে না ব্যভিচারী, যা কিনা ব্যভিচার ঘটাবে। মানে ব্যভিচার নামটাই বলছে, তুমি যা চাইছো তা হবে না, তা কিন্তু সম্পূর্ণ ভিন্ন হবে। দেখো যদি শ্রীকৃষ্ণ কীর্তনে দেখো একটা লাইন ছিল ওখানে, নন্দের নন্দন, গরু রাখা মানে গরু রাখোয়াল বা গায়ে রাখোয়াল বা গাভী রাখোয়াল ছিল, গরু রাখোয়াল, তার সঙ্গে কিমোর নেহা। ঠিক আছে, নন্দের নন্দন, গরু রাখোয়াল,
তার সঙ্গে কি মন নেহা, এরকম ছিল একটা লাইন, আমার ঠিক একদম এক্স্যাক্টলি মনে পড়ছে না, তো এরকম একটা লাইন আছে ওখানে, ঠিক আছে। তাহলে কিনা দেখাচ্ছে যে প্রথমে রাধা কিন্তু কৃষ্ণের সঙ্গে মিলিত হতে চাইছে না, ঠিক আছে। প্রথমে রাধা কিন্তু কৃষ্ণের সঙ্গে মিলিত হতে চাইছে না, কিন্তু দেখা যাচ্ছে যে সেই চাইছে না তা তা সত্ত্বেও কিন্তু যেন মিলিত হচ্ছে বা চাইছে। এই যা আমি চাইছি না তা সত্ত্বেও কিন্তু আমার আগ্রহ রয়েছে, এটা হচ্ছে বেভিচারী ভাব, ঠিক আছে। আমার সম্পূর্ণ বেভিচারে কাজ করছে ওটা, ঠিক আছে। আমার মনে সম্পূর্ণ ব্যতিরেকে কাজ করছে বা বিপরীতে কাজ করছে, ঠিক আছে। আমি চাইছি না তা সত্ত্বেও ওটা হয়ে যাচ্ছে অটোমেটিক, তাহলে এই যে এটা হচ্ছে বেভিচারী ভাব বলা হচ্ছে, ঠিক আছে। কি বললাম যে আমি চাইছি না যে তার সঙ্গে মিলিত হব, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাকে টেনে নিয়ে যাচ্ছে একটা কোনো একটা সত্তা বা কোনো একটা বিষয় যে তার সঙ্গে মিলিত হওয়ার জন্য। তাহলে এই যে বিষয়টা, স্যার শোনা এটা একটা যাচ্ছে না, কেটে বেভিচারী কেটে ভাব। আসছে। হ্যাঁ বলো। স্যার কেটে কেটে আসছিল, তাই বললাম। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, নেটওয়ার্ক প্রবলেম আছে। বলো কোনখানে কেটে গেছে। ব্যভিচারী ভাবটা স্যার আরেকবার একটু লাস্টের দিকটা। হুম, বেভিচারী মানে হচ্ছে যে যা বেভিচার করবে, তোমার মনে কোনো একটা ভাব জেগেছে, তুমি তাকে দমিত করতে চাইছো, তার কিন্তু বিপরীত হচ্ছে। যা ভাবটা তোমার জেগেছে তার কিন্তু বিপরীত হবে, তা হচ্ছে না বেভিচারী ভাব হবে। ধরো কি বললাম, যে ধরো রাধা বলছে আমি কৃষ্ণের সঙ্গে মিলিত হব না, তা তা সত্ত্বেও কিনা তার মনটা কিনা কৃষ্ণের দিকে ধাবিত হয়ে চলেছে, ঠিক আছে। ওই যে বলছে না ওখানে একটা লাইন ছিল যে, ওই যে দাঁড়াও, একটা লাইন ছিল বেশ, ওই যে হ্যাঁ, দেখিবারে আখি পাখি ধায়, ঠিক এরকম, ঠিক সেই রকম দেখিবারে আখি পাখি ধায় মানে আছে না, কৃষ্ণকে দেখার জন্য তার দৃষ্টিটা বা নয়নটা পাখির মতো কিন্তু ধেয়ে চলেছে। কৃষ্ণকে দেখার জন্য তার কিন্তু আখি বা দৃষ্টিটা কি হচ্ছে না, বা চোখ কিন্তু ওই পাখির মতো ধেয়ে চলেছে, বা বা দৌড়ে বা ছুটছে, মানে দৌড়াচ্ছে, ঠিক আছে, বা উড়ে চলেছে। তো এই যে তার মন চাইছে না, তা সত্ত্বেও কিন্তু সে কিন্তু মনে মনে একটা আকর্ষণ বোধ করছে, এটা কিনা আমার মনে একটা বেভিচারী ভাবে জাগরণ ঘটাচ্ছে বা জাগাচ্ছে। এটা কিনা আমার মনের মধ্যে একটা বেভিচারী ভাবকে জাগাচ্ছে বা জাগরণ ঘটাচ্ছে। তাই এটা হচ্ছে না বেভিচারী ভাব। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক হয়েছে? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এই তিনটা হচ্ছে না রসের মূল স্তম্ভ বা মেন ফ্যাক্টর, যে বিভাব, অনুভাব আর বেভিচারী, এই তিনটা মিলিত হয়ে ভরতের কথা মতো রস পাওয়া যায় বা রসকে উপলব্ধি করা যায়, ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার কিন্তু স্থায়ী ভাবটা কি? হ্যাঁ স্থায়ীভাবে আমি আসবো। আমি স্থায়ী মানে যা আমার মনের মধ্যে স্থায়ীভাবে রয়ে গেছে, ঠিক আছে। যেমন ধরো ওই যে বললাম রতি, হাস, শোক, ক্রোধ, এগুলো স্থায়ী ভাব, মানে এগুলো স্থায়ীভাবে আমাদের মধ্যে আছে, ঠিক আছে। মানে ধরো ওই যে বীরবাহুর মৃত্যু হলো, ঠিক আছে, বীরবাহুর মৃত্যু থেকে কিনা আমাদের ওই যে রাবণের মনে বা তার যে রক্ষকুল, সে রক্ষকুলের মনে কিনা কি ভাব আসছে না, কি ভাব আসছে বলো, কি ভাব আসছে? স্যার শোক। হ্যাঁ শোক ভাব শোক আসছে। হচ্ছে। তাহলে হ্যাঁ। শোক ভাব আসছে, তো শোক ভাব থেকে কিন্তু কি হচ্ছে না, শোক ভাবটা আমাদের স্থায়ী ভাবে আছে। শোক ভাবটা আমাদের মনের মধ্যে কারণ স্থায়ী ভাবে আছে, কারণ কোনো কিছু শোকের বিষয় ঘটলেই আমাদের মনে সেই ভাবটা জাগে বা জাগরিত হয়, স্থায়ী ভাবে এটা রয়েছে, মানে নিষ্ক্রিয় নয়, সক্রিয় ভাবে রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে না আমার স্থায়ী ভাব, মানে পার্মানেন্ট রয়ে গেছে এটা, সেরকম কোনো পরিস্থিতি এলেই কিন্তু তা কিন্তু জাগরিত হবে, ঠিক আছে। সেরকম কোনো পরিস্থিতি এলেই কিন্তু তা কিন্তু জাগরিত হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে না মূল ভাব, রতি, হাস, শোক, ক্রোধ, উৎসাহ, ভয়, জুগুৎসা আর বিস্ময়, ঠিক আছে। এই আটটা হচ্ছে না স্থায়ী ভাব বা মূল ভাব। এগুলো আমাদের মনে কিন্তু স্থায়ীভাবে কিন্তু গেঁথে আছে, শুধু সেই বিষয়টা বা সেই সময়টা আসার কিন্তু অপেক্ষা। শোক এলেই শোক ভাব জেগে যাবে, হাসি পেলেই হাসি ভাব জেগে যাবে, ঠিক আছে। রেগে গেলেই ক্রোধ ভাব জেগে যাবে, ঠিক আছে। আর
কারো কোনো করুণ বিষয় দেখলেই করুণের ভাব জেগে যাবে, ঠিক আছে। এভাবে কিন্তু এই ভাবটা কিন্তু আমাদের মনের মধ্যে স্থায়ীভাবে রয়েছে, কিন্তু তা কিন্তু সময়ের অপেক্ষা জাগার জন্য, তাই না স্থায়ী ভাব বলা হচ্ছে, যা কিনা আমাদের মনের মধ্যে স্থায়ীভাবেই রয়েছে, কিন্তু সময়ের অপেক্ষা শুধু সেগুলোর জাগরণ হওয়ার জন্য, ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ স্যার, কিন্তু স্যার আমার কাছে একটা বই আছে, হচ্ছে কাব্যতত্ত্ব সমীক্ষার। এই বইয়ে তো ডক্টর অচিন্ত বিশ্বাসের, তো এই বইয়ে 9টি ভাবের কথা আছে। 9টি ভাব হবে না, ওটা কিন্তু 9টি ভাব হবে ইয়েতে হবে, ওই বৈষ্ণব পদাবলিতে 9টি রস পাবে, ওখানে একটা মধুর রসের কথা আছে, যা না হচ্ছে না স্যার, এখানে যে সম ভাবের কথা একটা বলছে, শেষে ওটা হচ্ছে শান্ত রস হচ্ছে। শান্ত রসটা এখানে নয়, ওটা কিন্তু বৈষ্ণব পদাবলিতে আছে শান্ত রস, শান্ত দাস্য সখ্য বাৎসল্য, এলে কিন্তু এখানে নয়, আমি বললাম তো ওটা কিন্তু বৈষ্ণব পদাবলিতে পাবে। ওই অচিন্ত বিশ্বাস লেখক না কেন, ওটা কিন্তু মেন বিষয় নয়, মেন বিষয় হচ্ছে সত্য কথাটা বললো। তুমি আরো 4টা বই দেখো ওর সঙ্গে, ঠিক আছে, 4টা বই যদি একই বলে তাহলে কিন্তু তোমার ঠিক হবে, একা কেউ কিছু বললে তা ঠিক হবে না, কারণ সে কিন্তু ওই 4জন কারের থেকে কিন্তু বেশি ইয়ে নয়, ঠিক আছে। ওটা হচ্ছে না বৈষ্ণব পদাবলীর একটা রস, শান্ত রস, শান্ত পাবো ওখানে, দাস্য সখ্য বাৎসল্য মধুর, এগুলো হচ্ছে না বৈষ্ণব পদাবলীর রস। ওই রসের সঙ্গে এই রসের কোনো পার্থক্য নেই, মানে ওই সরি পার্থক্য আছে, সরি, বা মিল নেই, ঠিক আছে। ওই রসের সঙ্গে এই রসে কিন্তু কোনো মিল নেই, পার্থক্য রয়েছে, ঠিক আছে। ওই অচিন্ত বিশ্বাস লেখুক না কেন, ওটা কিন্তু এই রস হবে না, ঠিক আছে, ওটা কিন্তু বৈষ্ণব পদাবলীর রস, ঠিক আছে। তো বৈষ্ণব পদাবলীতে একটা রস বেশি আছে, ওটা হচ্ছে শান্ত রস বলা হচ্ছে, ঠিক আছে। আর ওই রস কিন্তু আলাদা বিষয়, আর এই রস আলাদা বিষয়, ঠিক আছে। এখানে স্থায়ী ভাব রয়েছে 8টা, সেই 8টা স্থায়ী ভাব থেকে 8টা রস এখানে আমরা পাচ্ছি, ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। যদি আরো বই থাকে দেখে নেবে, ওখানে 8টাই পাবে, ঠিক আছে, 8টা ভাবেই আছে, আর 8টা রসেই আছে। ওটা একটা, ওটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর রস, ওটা আলাদা পাবে, যখন পড়াবো আমি দেখবে ওখানে বলবো। ওখানে ওখানে শান্ত প্রথমে পাবে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য আর মধুর, এই 5টা পাবে, রস পাবে। ওটা শান্ত রসটা হচ্ছে না বৈষ্ণব পদাবলীর রস, ওটা এখানে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তো এখানে দেখো আছে না বিভাব, বিভাব বললাম, বিভাব বললাম যে লৌকিক জগতের অতি প্রভৃতি ভাবের যা উদ্বোধক, তা যখন কাব্য বা সাহিত্যে পাওয়া যাচ্ছে তখন তা হচ্ছে না বিভাব হয়ে যাচ্ছে। এবার হচ্ছে না অনুভাব। অনুভাব হচ্ছে কিনা, অনুভাব হচ্ছে মনে ভাব উদ্বুদ্ধ হলে যেসব স্বাভাবিক বিকার বা উপায়ে তা বাইরে প্রকাশ পায়, ভাবরূপ কারণে সেই সব লৌকিক কার্যকে সাহিত্য অনুভাব বলা হচ্ছে। এবার ধরো তোমার মনে ভাব জেগেছে, মানে এই প্রেমের ভাবটা জেগেছে। এবার ধরো যে সমস্ত স্বাভাবিক বিকারে, মানে প্রেম জাগলে যে হয়, যেমন ধরো তোমার নিদ্রাহীনতা দেখা দেবে, অর্থাৎ রাত জেগে ফোন করবে বা মেসেজ করবে, ঠিক আছে, বা তোমার ধরো বেকুলতা জাগবে, যে বেকুল হবে, যে কি করছে না করছে এরকম, এই যে বিষয়গুলো তোমার জাগছে, এগুলাকে কিন্তু যখন সাহিত্যে প্রকাশ করা হবে তা হচ্ছে না অনুভব হয়ে যাবে। তাহলে ভাবের যে বিষয়গুলো তোমার মনে জাগবে, সেই বিষয়গুলো কিন্তু সাহিত্যে হচ্ছে না অনুভব হয়ে যাবে। এবার আসছে না বেভিচারী ভাব, এটা হচ্ছে না যে ভাব মানুষের মনে স্বতন্ত্র ভাবে না থেকে স্থায়ী ভাবের অভিমুখে মনকে চালিত করে, তাকে সঞ্চারী বা বেভিচারী ভাব বলে। এই যে বললাম, ধরো বোরাই এসে, ধরো বোরাই এসে কি না কৃষ্ণকে বলল যে রাধা, বোরাই এসে রাধাকে বলল যে কৃষ্ণ ওই যমুনার পাড়ে রয়েছে বা তীরে রয়েছে, তুমি তার সঙ্গে মিলিত হতে যাও। কিন্তু রাধা যদি বলে আমি যাব না, আমার ইচ্ছা নেই, তা সত্ত্বেও দেখবে তার মনটা যদি তার দিকে টানে বা ধেয়ে যায়, তাহলে তা কিনা তা হবে ব্যভিচারী ভাব। কারণ কারণ আমার মনে যে ভাব জেগেছে, যে প্রেমের ভাব জেগেছে, সেই প্রেমের ভাবের সম্পূর্ণ বিপরীতে কাজ করছে এই ভাবটা, ঠিক আছে। মানে আমি চাইছি না তার সঙ্গে মিলিত হতে,
তা সত্ত্বেও যেন আমার মনটা যেন তার দিকেই ধেয়ে চলেছে। আমি চাইছি না তার সঙ্গে মিলিত হতে, তার তার সঙ্গে মানে সম্পর্ক রাখতে, তা সত্ত্বেও কিনা মনটা আমার তার দিকেই কিন্তু ধেয়ে চলেছে বা ওইদিকে কিন্তু পড়ে আছে। তো এটা কিন্তু হচ্ছে না ব্যভিচারী ভাব বলা হচ্ছে। তো এটা কিন্তু মনের উপরতলে মানে ভাসবে, মানে মনের উপরতলে কিন্তু এটা খেলা করবে বা একটা একটা কিন্তু ভাসবে। ঠিক আছে, মনের উপরতলে এটা কাজ করবে বা ভাসবে। ধরো তোমার মনটা ভিতরে মন বলছে আমি কৃষ্ণের সঙ্গে মিলিত হব, কিন্তু ওই উপরে মনে ভাবে না, না ঠিক হবে না এটা। ঠিক আছে, এই যে বা তোমার মনে হচ্ছে যে আমি তার সঙ্গে মিলিত হব, কিন্তু তোমার মনের উপর তলে ওই ভাবটা আসবে এবং বলবে যে না এটা কিন্তু লোকচক্ষুর কিন্তু ওটা একটা লোকচক্ষুতে খারাপ বিষয় হবে, এই হবে ওই হবে। ঠিক আছে, এই যে ভিতরে তোমার প্রেম ভাবটা রয়েছে, কিন্তু তা হয়তো তুমি কিন্তু পাচ্ছ না মিলিত হতে, কারণ ওই যে ব্যভিচারী ভাবটা তোমার উপরে কাজ করছে। তো ওটা হচ্ছে না উপরে তলে ভাসবে বা কাজ করবে। ঠিক আছে, বোঝা গেছে বিভাব অনুভাব ব্যভিচারী কি বিষয়টা? বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? হ্যালো, হ্যাঁ স্যার। বাকিদের কি অবস্থা, বুঝতে পারছো না নাকি? রাহুল, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এই আসলে রেসপন্স করতে পারছি না এখানে। বুঝতে পারছো আওয়াজ কিন্তু হচ্ছে তখন প্রচুর। প্রশ্ন করলে পারছো না কেন কে জানে। চলো ভালো করে পড়ো সবাই। 5 জনকে আজকে ফোন করেছি, আরো 5 জনকে কালকে ফোন করব, আরো 5 জনকে পরশু করব। ঠিক আছে, সবাইকে ফোন করব, দেখবো কে কেমন পড়ছো। ঠিক আছে, তো আমাদের এটা গেল বিভাব অনুভাব আর ব্যভিচারী ভাব, এই বিষয়টা পরীক্ষায় আসবে। বেশ ভালোভাবে পড়বে এবং পড়ার পরে বুঝবে। মানে পড়লেই হবে না, পড়ে পড়ে পড়লেই হবে না, পড়ে পড়ে বুঝতে হবে বিষয়টা। ঠিক আছে, এবার আসি না রস নিষ্পত্তির ব্যাখ্যায় গড়ে ওঠা এরকম 4টি মতবাদ হচ্ছে না উৎপত্তিবাদ, অনুমিতিবাদ, ভুক্তিবাদ আর হচ্ছে অভিব্যক্তিবাদ। এই 3টা কিন্তু মানে মতবাদ রয়েছে। উৎপত্তিবাদ মানে নামটাই বলছে যে যা কিনা রসের উৎপত্তিকে নির্দেশ করবে, যে কোথা থেকে উৎপত্তি হয়েছে বা কিভাবে উৎপত্তি হয়েছে, এটা হচ্ছে উৎপত্তিবাদ। ঠিক আছে, তারপরে আসছে না অনুমিতিবাদ। ঠিক আছে, অনুমিতি মানে না রসের অনুমিতি কেমন করে হচ্ছে এটা পরে আমি আসছি। আগে দেখে নিই যে উৎপত্তি ভাবটা কি কি বিষয়টা বা কি জিনিসটা। তো উৎপত্তি ভাবে এটা জনক হচ্ছে বা উদ্ভাবক হচ্ছে বা প্রবক্তা হচ্ছে না ভট্ট লোল্লট। মনে রাখবে এটা আসে পরীক্ষায় যে উৎপত্তিবাদের প্রবক্তাকে, এটা হবে যে ভট্ট লোল্লট। ঠিক আছে, তার মতে বিভাব স্থায়ী ভাবের উৎপত্তির কারণ উৎপত্ত কারণম, যেমন নাটকের শকুন্তলা দুষ্যন্তের রতি নামক স্থায়ী ভাব উৎপত্তির কারণ, কারণ বিভাবের কার্য স্থায়ী ভাব হলে ভরতের সূত্রানুযায়ী নিষ্পত্তির অর্থ দ্বারাই উৎপত্তি। এরকম বইয়ে একটু টাফ ভাষা রয়েছে, টাফ ভাষা প্রয়োগ রয়েছে, তাই একটু সহজ করে নিজের মতো করে বুঝে নেবে। ঠিক আছে, তো এখানে কি বলছে না উৎপত্তিবাদের প্রবক্তা হচ্ছে ভট্টলোল্লট। ভট্টলোল্লট বলছে মানে যে উৎপত্তিবাদের প্রবক্তা ভট্টলোল্লট বলছে যে বিভাব স্থায়ীভাবে উৎপত্তির কারণ, বিভাব হচ্ছে না স্থায়ী ভাবগুলো উৎপত্তির কারণ। বিভাবটা মানে যা আমার ভাবের পূর্বে আসছে, মানে বিভাব মানে হচ্ছে না, ধরো ওই যে পূর্বরাগ পড়েছো কেউ বৈষ্ণব পদে যে পূর্বরাগ রয়েছে, পূর্বরাগে দেখবে যে রাধা কিন্তু কৃষ্ণকে দেখেনি, রাধা কিন্তু কৃষ্ণকে দেখেনি, তার সঙ্গে কিন্তু মিলিত হয়নি। রাধা কিন্তু কৃষ্ণকে দেখেনি, কৃষ্ণের সঙ্গে মিলিত হয়নি, ওকে চাক্ষুষ দেখেনি। ঠিক আছে, ওকে কিনা ও স্বপ্নে দেখেছে বা ওর ছবি দেখেছে বা ওর কথা শুনেছে বা নাম শুনেছে। এই যে নাম শুনে তার প্রতি একটা কিন্তু তার প্রতি একটা কিন্তু প্রণয় জাগছে বা একটা কিন্তু পূর্ব রাগ জাগছে বা একটা প্রণয়ের ভাব জাগছে। এটা কিনা এটাই বলা হচ্ছে যে বিভাব। ধরো ঠিক আছে, মানে আমি তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি,
আমি তার সঙ্গে মিলিত হয়নি কোনোদিন, তাকে আমি আগে দেখিনি কোথাও, কিন্তু তা সত্ত্বেও আমার তার প্রতি একটা কিন্তু প্রেমের ভাব জাগছে, কি থেকে না, তার চিত্র দেখে বা তার স্বপ্ন দেখে বা তার নাম শুনে। তাহলে এই যে নাম শুনে বা চিত্র দেখে বা স্বপ্ন দেখে তোমার প্রেমের ভাব জাগছে, এটা হচ্ছে না বিভাব। তাহলে এটাই হচ্ছে কিন্তু রসের নিষ্পত্তি কারণ বলছে, মানে উৎপত্তি কারণম, ঠিক আছে। মানে এটা কিন্তু স্থায়ী ভাবের কারণ, মানে স্থায়ী ভাবটাকে এটা থেকে আসছে। বোঝা গেল না? না, সহজ করে বলি। ধরো যে রাধা কৃষ্ণকে কোনোদিন দেখেনি, ঠিক আছে, ওর ছবি দেখেছি হয়তো, বা স্বপ্ন দেখেছে, বা ওর চিত্রপট, বা চিত্রপট বলতে পারেন ছবি, বা ওর নাম শুনেছে, ঠিক আছে। তো এবার দেখো, তা সত্ত্বেও কিন্তু রাধার কিন্তু প্রেম ভাব জাগরিত হচ্ছে কৃষ্ণের প্রতি, রাধার প্রেম ভাব জাগরিত হচ্ছে কৃষ্ণের প্রতি। তো এই ভাবটা যদি বিভাব হয়, বলছে এটাই হচ্ছে কিন্তু স্থায়ী ভাবের উদ্ভব, মানে উৎপত্তির কারণ। বলছে এটাই বলছে না, স্থায়ী ভাবের উৎপত্তির কারণ এই বিভাব থেকে স্থায়ী ভাব আসবে কি না, ওই যে রতি ভাবটা আসবে, ঠিক আছে। এই যে বিভাবটা যে পূর্ব রাগটা জন্মিল, এটা কিন্তু রতি ভাবটাকে জাগাবে বা নিয়ে আসবে, ঠিক আছে। তো এটা বলছে যে এই বিভাবে হচ্ছে না, পূর্ব রাগেই হচ্ছে না রাধার সেই প্রণয়টাকে সম্পূর্ণ করার বা সেই সেই প্রেম ভাবটা আনার প্রধান বিষয় বা মূল বিষয়। ঠিক তেমনি এখানে রতি ভাবটাকে আনার জন্য প্রথমে কি কাজ করবে না, একটা কিন্তু আকর্ষণ বা টান, ধরো ধরো এখানে একটা মেয়ের সঙ্গে ছেলের কিন্তু সম্পর্ক বা প্রেম এখনো হয়নি, হয়তো মেয়েটাকে ছেলেটা ভালোবেসে, ভালো লেগেছে, এবং সেই ভালো লাগা থেকে আসছে মানে প্রেমটা আসছে। তাহলে প্রথমে আছে না ভালো লাগার ভাব আসছে, প্রথমে ভালো লাগার ভাব আসছে, যা ধরো বিভাব, ঠিক আছে। ভালো লাগার মানে প্রথমে ভালো লাগার ভাব আসছে, তা হচ্ছে বিভাব, এবং সেই ভালো লাগার ভাবটা পরে কিন্তু প্রেম ভাবে কিন্তু মানে পরিণত হচ্ছে। তাহলে এই যে ভালো লাগার ভাবটা হচ্ছে যদি বিভাব হয়, এটাই বলছে নাকি সেই স্থায়ী ভাব প্রেমে, মানে প্রেমের কিন্তু উৎপত্তির প্রধান কারণ। যদি ভালো লাগাটা যদি কিনা বিভাব হয়, তাহলে প্রেম যে যে স্থায়ী ভাবটা পাচ্ছে, মানে প্রেম ভাবটা, ওটা কিন্তু জাগাচ্ছে কিনা ওই ভালো লাগাটা। তাহলে ওটা কিন্তু সেই প্রেম যে স্থায়ী ভাবটা তার কিন্তু মানে উৎপত্তির কারণ। বোঝা গেছে? আর আশা করি এরপর আর কিন্তু জটিলতা থাকবে না। বোঝা গেছে আশা করি? বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বলো কি বললাম। এখানে ওই বিভাব আগে মানে উৎপন্ন হবে, আর সেখান থেকেই প্রেম ভাবের বা প্রেম স্থায়ী ভাবের যে জন্ম হবে, আর সেখানেই উৎপত্তি রসের মানে নিষ্পত্তি হবে। না, একটু গোলমাল হয়ে গেল, আমি বলে দিই। বলছি যে কি বলছি দেখো, বিভাব স্থায়ী ভাবের উৎপত্তির কারণ, উৎপত্ত কারণম, মানে এখানে কিন্তু বিভাবটা মানে ধরো যে বললাম একটা ছেলের একটা মেয়েকে দেখে ভালো লেগেছে, এই ভালো লাগাটা হচ্ছে কিন্তু ধরো বিভাব, মানে ভালো লেগেছে মানে বিভাব তার হয়েছে, যে মানে তারা বিভাব জেগেছে, ঠিক আছে। ভালো লাগে, ভালো লেগেছে বা ভালো লাগা থেকে হচ্ছে না বিভাব বলা হচ্ছে এখানে। আর ওই যে বিভাবটা যখন কিন্তু মানে প্রেমে পরিণত হচ্ছে, তখন তা হয়ে যাচ্ছে কিন্তু স্থায়ী ভাব হয়ে যাচ্ছে। তাহলে এটাই বলছি যে বিভাবটাই হচ্ছে কিন্তু ওই ভালো লাগাটাই হচ্ছে কিন্তু সেই প্রেমের যে স্থায়ী ভাবটা, ওটা কিন্তু উৎপত্তির কারণ, বা ওটা থেকে কিন্তু ওটা প্রেমে উৎপত্তি হচ্ছে, ওই ভালো লাগা থেকে কিন্তু প্রেমের উৎপত্তি হচ্ছে। ঠিক তেমনি এখানেও বিভাব থেকে কিন্তু স্থায়ী ভাবের উৎপত্তি হবে। যেমন এখানে ভালো লাগা থেকে প্রেমের উৎপত্তি হচ্ছে, ঠিক তেমনি এখানেও বিভাব থেকে স্থায়ীভাবে কিন্তু উৎপত্তি হবে। অর্থাৎ ধরো যে আমি বললাম রতি, বললাম যে রতি হচ্ছে, এরকম বন্ধ হয়ে যাচ্ছে কেন? ধরো রতি হচ্ছে স্থায়ী ভাব, ঠিক আছে, রতি স্থায়ী ভাব। তাহলে এটা কিন্তু বিভাব হচ্ছে কিনা, ধরো কারোর সঙ্গে কারোর কাউকে হয়তো মনে লেগেছে, অত ধরো
আমি রাধাই বলি, মানে বেশি ওই মেয়ে ছেলে বললে অসুবিধা হবে, বুঝতে অসুবিধা ধরো রাধা, রাধা ধরো, রাধা কি বললাম যে প্রথমে কৃষ্ণের প্রতি একটা কিন্তু আকর্ষণ বোধ করেছে বা টান বোধ করেছে বা প্রেমের অনুভব বোধ করেছে, ঠিক আছে। ওই অনুভব থেকে কিন্তু কি হচ্ছে না, প্রেমে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এই অনুভবটা যদি বিভাব হয়, তাহলে ওই যে প্রেমের যে ভাবটা পাচ্ছি আমরা, রূপান্তরিত যে ভাবটা পাচ্ছি, ওর স্থায়ী ভাব হয়, তাহলে এই যে আকর্ষণটা, এই টানটা, এটা কিন্তু কি হবে না, এটা হবে, কি বলবো, এটাকে বিভাব বলছি। এই বিভাবটাই হচ্ছে তার যে প্রেমটা, রাধাকৃষ্ণের প্রেম ভাবটা, ওটা কিন্তু উৎপত্তির কারণ, ঠিক আছে। এটাই বলা হচ্ছে যে বিভাবে হচ্ছে স্থায়ী ভাবের উৎপত্তির কারণ। বোঝা গেছে আশা করি, বোঝা গেছে। হ্যাঁ স্যার। তো এইভাবে আসছে, এটা হচ্ছে না উৎপত্তিবাদ বলা হচ্ছে। মানে এই যে বলছে এখানে যে বিভাব থেকেই মানে স্থায়ীভাবে উৎপত্তি হচ্ছে, এটা এই যে উৎপত্তি হচ্ছে বিষয়টা দেখানো হচ্ছে বলে এটা কিন্তু উৎপত্তিবাদ বলা হচ্ছে, ঠিক আছে। এই যে উৎপত্তি হচ্ছে বলে দেখানো হচ্ছে বলে এটা কিন্তু উৎপত্তিবাদ হিসেবে দেখানো হচ্ছে। আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম। এবার আসে ধরো কিছু একটা আছে, টার্মগুলো আমি কিন্তু ওই নোটসে দিয়ে দেবো, পড়ে নেবো, সব তার বলা সম্ভব না। কিছু টার্ম এখানে আছে, যে কি কি আরো আছে, কি কি বলা হবে, সেই টার্ম গুলো কিন্তু এখানে আমি আর সব কিছু বলছি না, সব কিন্তু ওই নোটসে পেয়ে যাবে। বলতে গেলে অনেকটা কিন্তু লম্বা হবে ক্লাসটা, ঠিক আছে। তো এখানে আমি যে বিষয়টা আলোকপাত করব তা হচ্ছে যে বলছে কারণ বিভাবের কার্য স্থায়ী ভাব হলে ভরতের সূত্রানুযায়ী নিষ্পত্তির অর্থাৎ উৎপত্তি। এটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা, মনে রাখবে। যদি বিভাবের কার্য স্থায়ী ভাব হলে ভরতের সূত্রানুযায়ী নিষ্পত্তির অর্থ ধারায়, নিষ্পত্তির যে অর্থ হবে তা হচ্ছে না উৎপত্তি বলা হচ্ছে। যদি বিভাবের কার্য স্থায়ী ভাব হলে, যদি ধরো বিভাবের কাজটা, ধরো বিভাবের যে কাজ, ধরো বিভাবের রাধার মানে বিভাব জেগেছে বা কৃষ্ণের প্রতি টান জেগেছে বা একটা প্রেমের ভাব জেগেছে, ঠিক আছে। ও যদি কিন্তু কার্য বা স্থায়ী ভাবটা হয়, মানে ওই যে রতি হয়, ঠিক আছে। যদি বিভাবটা রাধার যে কৃষ্ণের প্রতি যে প্রেম ভাবটা জেগেছে তা যদি রতি হয়, তাহলে কিন্তু কি হয় না, এই নিষ্পত্তির অর্থ হবে উৎপত্তি। মানে যদি এটাকে নিষ্পত্তি বলা হয়, ওই যে প্রেম জেগেছে এটাকে যদি নিষ্পত্তি বলা হয়, তা যদি কিন্তু ও স্থায়ী ভাব রতি হয়, তাহলে তা কিন্তু বলছে যে উৎপত্তি হবে, ঠিক আছে, উৎপত্তি বলছে, ঠিক আছে। মানে এইখান থেকে তো উৎপত্তি হচ্ছে, তাই এটা উৎপত্তি বলা হচ্ছে, বা এখান থেকে নিষ্পত্তি হচ্ছে, তাই এটা নিষ্পত্তি বলা হচ্ছে, ঠিক আছে। ওই যে প্রেম জেগেছে, এখান থেকে কিন্তু প্রেমটা মানে পরিণত হচ্ছে বা প্রেমের সম্পর্ক গড়ে উঠছে, তাই এই যে নিষ্পত্তি হচ্ছে, এখান থেকে ওখানে নিষ্পত্তি হচ্ছে, ঠিক আছে, এটা যে নিষ্পত্তি বলা হচ্ছে। তাহলে এটা যদি নিষ্পত্তি হয়, তাহলে ওটা কিন্তু উৎপত্তি হবে, মানে এখান থেকে উৎপত্তি হচ্ছে, ঠিক আছে। মানে ওই যে প্রেম জেগেছে এখান থেকে কিন্তু উৎপত্তি হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে উৎপত্তি বলা হচ্ছে, মনে রাখবে এটা। এগুলো কিন্তু একটা টার্ম, মানে প্রেম রিলেটেড বিষয়, এগুলো না বললে কিন্তু বুঝতে পারবে না, তাই বলছি আর কি, ঠিক আছে, কোনো ইয়ে নেবে না, ঠিক আছে। এই যে উজ্জ্বল নীলমণি পুরোটাই কিন্তু প্রেমের দিক থেকে লেখা বা প্রেমের দৃষ্টিভঙ্গিতে লেখা। আবার তুমি যখন বৈষ্ণব পদাবলী পড়বে, তাও কিন্তু প্রেমের দৃষ্টিভঙ্গিতে লেখা। এগুলো কিন্তু প্রেমের দিক থেকে কিন্তু লেখা, ঠিক আছে। প্রেম বলতে শুধু যে ওই প্রেম নয়, মানে এখানে কিন্তু ভক্ত ভগবানের একটা প্রেম আছে, ঠিক আছে, ওই প্রেমকেও দেখানো হয়েছে। শুধু শুধু যে ওই প্রেম তা নয়, ঠিক আছে। রাধা কৃষ্ণের প্রেম যে শুধু যে আহ মানে মানব মানবের প্রেম তা নয়, ঠিক আছে। এখানে কিন্তু এটা কিন্তু জীবাত্মা পরমাত্মার প্রেমও রয়েছে, ঠিক আছে। ওটা পরে পড়বে তোমরা, যখন বৈষ্ণব পদাবলী পড়বে তখন কিন্তু জীবাত্মা পরমাত্মা পাবে। মানে জীবাত্মা পরমাত্মা মানে কি না, আমি যদি জীবাত্মা হই তাহলে ভগবান হচ্ছে পরমাত্মা, তাহলে আমার যে ভগবানের প্রতি যে প্রেমটা তা হচ্ছে না জীবাত্মা পরমাত্মার প্রেম, ঠিক আছে। এই প্রেমটা ওইভাবেও দেখা হয়, ঠিক আছে। তো এখানে ধরো,
তো এখানে এটা পেলাম আমরা যে বলছে নিষ্পত্তির অর্থ হবে উৎপত্তি। এবার আসছে না, এখানে আচার্য ভরত উল্লিখিত সংযোগ অর্থ হচ্ছে সম্বন্ধ। এখানে আচার্য ভরত এর কি না সংযোগ অর্থ হচ্ছে না সম্বন্ধ, মানে সংযোগের অর্থ হচ্ছে সম্বন্ধ, মানে উভয়ের সম্বন্ধ স্থাপন করবে, ঠিক আছে, উভয়ের সম্বন্ধকে দেখাবে বা উভয়ের কিন্তু মিলকে দেখাবে বা মেল বন্ধন করবে, ঠিক আছে, এটা সম্বন্ধ করবে। তো এটা হচ্ছে না কি হচ্ছে না, আচার্য ভরতের যে সংযোগ শব্দ প্রয়োগ করেছেন তার অর্থ হচ্ছে সম্বন্ধ। মনে রাখবে এটা আছে, প্রশ্ন আছে যে আচার্য ভরত উল্লিখিত সংযোগ অর্থ, সংযোগের অর্থ কি, এটা সম্বন্ধ হবে। কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে এখানে? ঠিক আছে, আমি এগিয়ে যাব। দাঁড়াও একটু। এবার দেখো পাচ্ছি যে বিভাব অনুভাব ব্যভিচারী ভাবের সঙ্গে উৎপাদ্য উৎপাদকের সম্বন্ধ হচ্ছে না অনুভাব ও রতির গম্যগমক ভাব, ঠিক আছে। এবার দেখো কি বলছে না, বিভাব অনুভাব ব্যভিচারীর সঙ্গে উৎপাদ্য উৎপাদক ভাব সম্বন্ধ, আর অনুভাব ও রতির গম্যগমক সম্বন্ধ, আর হচ্ছে না ব্যভিচারী এবং রতির সম্বন্ধ হচ্ছে না পোষ্যপোষক। এবার এটা জানার আছে বিষয়টা, যে কি বলছে যে বিভাব অনুভাব ব্যভিচারী ভাবের সঙ্গে উৎপাদ্য এবং উৎপাদক, কি বলছে না, এই যে বিভাব অনুভাব এবং ব্যভিচারী, এটা কিন্তু দেখো যে উৎপত্তি করছে এবং উৎপাদ্য বস্তু পাওয়া যাচ্ছে, এবং কিনা এই জন্য কিন্তু হচ্ছে যে এটা উৎপত্তি যেহেতু হচ্ছে বলে এটা উৎপত্তি মানে উৎপাদক বলা হচ্ছে বা উৎপাদ্য বলা হচ্ছে, ঠিক আছে। এই যে উৎপত্তি হচ্ছে বলে এটা কিন্তু উৎপাদ্য বলা হচ্ছে, আবার উৎপাদক বলা হচ্ছে কেন, মানে উৎপাদক মানে যা কিন্তু মানে উৎপাদক মানে যা কিন্তু উৎপত্তি করছে, ঠিক আছে, এটা উৎপাদক বলা হচ্ছে এই জন্য। এবার দেখো আসছি বিষয়টা, ভালো করে না বললে বুঝবে না, জটিল বিষয়টা। ধরো বললাম যে রাধার যে কৃষ্ণের প্রতি একটা ভালোবাসা বা প্রেমের ভাব জেগেছে, তা যখন প্রেমে মানে পরিণত হচ্ছে তখন তা হচ্ছে না এই যে প্রেমের ভাব জেগেছে থেকে প্রেমে রূপান্তরিত হচ্ছে, এটা কিনা ওই প্রেমটাকে উৎপত্তি করছে বা প্রেমের উৎপত্তি ঘটাচ্ছে। তাই এটা কিন্তু কি হচ্ছে না, উৎপত্তি থেকে আসছে না, উৎপাদ্য আসছে, ঠিক আছে। এবার উৎপাদক কিনা, এবার দেখো ওই যে প্রেম জেগেছে বা প্রেম ভাব জেগেছে তার থেকে প্রেমে রূপান্তরিত হচ্ছে, এটা কিনা উৎপত্তি ঘটছে, তাই হচ্ছে না উৎপাদক পেলাম, মানে উৎপাদক পেলাম আমরা। তাহলে এখানে হচ্ছে না মানে উৎপাদ্য এবং উৎপাদকের সম্পর্ক বোঝা গেছে। সহজ করে আর বলি, বুঝতে পারলে না না? দেখো এটা সেই রাধাকৃষ্ণ বাদ দিয়ে গেলে ভালো হয়, তো ওটাতে তোমাদের একটু অস্বস্তি হতে পারে, মানে অস্বস্তি হতে পারে, ঠিক আছে, তাই রাধা কৃষ্ণ দিয়েই বলছি, ঠিক আছে। তো দেখো রাধা কৃষ্ণে কি হয়েছে, দেখো রাধার যখন কৃষ্ণের প্রতি ভাব জেগেছে বা প্রেমের ভাব জেগেছে তখন তা হচ্ছে না উৎপাদক হচ্ছে, মানে তা কিনা উৎপাদক হচ্ছে এই কারণে তা কিনা ওই যে প্রেমটাকে সম্পন্ন করছে বা উৎপত্তি ঘটাচ্ছে, ঠিক আছে। তো তো ওই প্রেম ভাবটা হচ্ছে এখানে উৎপাদক হচ্ছে, আর যে প্রেমটা সম্পন্ন হচ্ছে তা হচ্ছে না উৎপাদ্য হচ্ছে, মানে উৎপাদক মানে যার থেকে উৎপত্তি হচ্ছে তা হচ্ছে উৎপাদক, আর যা পাওয়া যাচ্ছে তা হচ্ছে না উৎপাদ্য হচ্ছে, ঠিক আছে। তাই যে এটা হচ্ছে না উৎপাদ্য উৎপাদক সম্পর্ক হচ্ছে। আশা করি এবার ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে
ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলো কি বললাম, বলো পদ্মাবতী। হ্যাঁ স্যার, ওই কৃষ্ণ হচ্ছে উৎপাদক আর উৎপাদ্য হচ্ছে রাধা। মানে যিনি বললাম প্রেম এটা, করে মানে আমি এটা বললাম, এটা আমি বললাম, আমি এটা হ্যাঁ বলিনি। স্যার। দেখো কি বলছি, যখন ধরো রতি ভাবটা আছে, রতি ভাবটা হচ্ছে কিনা তখন হবে, ও রতি ভাবটা হচ্ছে উৎপাদক, ঠিক আছে? মানে ওটার থেকে করুণ, মানে ওটার থেকে কিনা শৃঙ্গার রসটা আমরা পাবো, ঠিক আছে? তাহলে যদি রতি ভাবটা যদি আমি ধরছি, এটা নয়, ঠিক আছে, আমি ধরছি, আমি মানে বোঝানোর শর্তে, মানে বোঝানোর জন্য বলছি আর কি, ঠিক আছে? তো ধরো রতি ভাবটা হচ্ছে এখানে উৎপাদক, মানে যা কিনা ওই যে ওই শৃঙ্গার রসটাকে মানে উৎপাদন করছে, ঠিক আছে? তাহলে রতি ভাব যদি এখানে উৎপাদক হয়, তাহলে শৃঙ্গার রসটা হবে কিনা উৎপাদ্য হবে, ঠিক আছে? মানে এখানে পাওয়া যাচ্ছে, উৎপাদক মানে যা উৎপন্ন করছে, আর উৎপাদ্য মানে হচ্ছে যা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে না উৎপাদ্য হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, যদি রাধার মনে যে পূর্বরাগ জেগেছে, সেই পূর্বরাগটা হচ্ছে কিন্তু এখানে যদি উৎপাদক হয়, তাহলে সেই পূর্বরাগ থেকে কৃষ্ণের প্রতি যে রাধার প্রেম, তা হচ্ছে কিন্তু উৎপাদ্য হবে, ঠিক আছে? তাই এই যে উৎপত্তির সঙ্গে সম্পর্ক রেখে এদের নামকরণ করা হচ্ছে না, এদের সম্পর্ক দেখানো হচ্ছে বা সম্বন্ধ দেখানো হচ্ছে না, উৎপাদক এবং উৎপাদ্য সম্পর্ক দেখানো হচ্ছে বা সম্বন্ধ দেখানো হচ্ছে। বোঝা গেছে? ওই হ্যাঁ উৎপত্তি স্যার। থেকে এর সম্পর্ক হচ্ছে না মানে উৎপাদক এবং উৎপাদ্য, ঠিক আছে? বা উৎপাদ্য উৎপাদক সম্পর্ক বলা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার আসছে যে অনুভাব ও রতির সঙ্গে গম্য গমক ভাব, অনুভাব, অনুভাব ও রতির সঙ্গে গম্য গমক ভাব, ঠিক আছে? অনুভাব এবং রতির সঙ্গে হচ্ছে না গম্য গমক ভাব হবে, এই কারণে দেখো অনুভাব বললাম কিনা যা কিনা বিভাবের পেছনে পেছনে আসবে বা পিছু পিছু আসবে। ধরো কিনা যদি বিভাব হয় প্রেমটা, তাহলে ওর থেকে আসবে ব্যথা বেদনা যন্ত্রণা হাহাকার হতাশা নিরাশা, তাহলে এগুলো হচ্ছে না অনুভাব হয়ে যাবে। তাহলে এইগুলো কিনা এই বিষয়টা এবং রতি বিষয়টা, এই দুটোকে সম্বন্ধ হচ্ছে কিনা বলছে গম্য গমক। গম্য গমক কেন বলাচ্ছেন না, এখানে দেখো উভয়ের দিকে কিন্তু যাত্রা করছে, ঠিক আছে? মানে এখানে মিলিত ভাবটা এখানে পাচ্ছি আমরা, ঠিক আছে? ধরো এখানে যদি অভিসার পর্যায়ে পদলা আমরা দেখি, বৈষ্ণব পদাবলী যখন পড়াবো তখন পাবে ওটা, যে যখন রাধা কৃষ্ণের সঙ্গে অভিসারে যাচ্ছে, এখানে কিন্তু এই যে গমন করছে, ঠিক আছে, এই গমন করার থেকে আছে গম্য গমক, ঠিক আছে? মানে আমি প্রেমের জন্য অভিসার করছি, ঠিক আছে? অভিসারের যে বিষয়টা আমি, মানে অভিসারটা আমি করার জন্য আমি যাত্রা করছি, এই যে গমন করা থেকে আছে গম্য গমক আসবে। মানে এখানে সেরকম ভাবে এখানে হচ্ছে না রতিরে যাপন করতে গেলে আমাকে সেই সংকেত কুঞ্জে যেতে হবে এবং সংকেত কুঞ্জে গিয়ে মিলিত হতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে না গম্য গমক ভাব বলা হচ্ছে। ওই যে উভয়ের একটা কিন্তু যাতায়াত রয়েছে বা গমন করতে হচ্ছে উভয়কে, কখনো রাধা অভিসার করছে কখনো কৃষ্ণ অভিসার করছে, ঠিক আছে? এই যে উভয় যে অভিসার করছে, এটা হচ্ছে না বলা হচ্ছে না, এই যে উভয়ে গমন করছে বা উভয়ে যাতায়াত করছে কিনা রতি যাপনের জন্য বা রতিকে মানে উপভোগ করার জন্য বা উপলব্ধি করার জন্য, তা হচ্ছে এটা গম্য গমক ভাব বলা হচ্ছে, সম্বন্ধ বলা হচ্ছে। এবার আসছে না ব্যভিচারী এবং রতির সম্বন্ধ হচ্ছে না পোষ্য পোষক। ব্যভিচারী মানে যা কিনা আমার মনকে ব্যভিচার করাচ্ছে, ঠিক আছে? ধরো আমার মন চাইছে আমি এটা করব না, তা সত্ত্বেও আমাকে করতে হচ্ছে। আমার মন চাইছে আমি এটা করবো না, আমার মন চাইছে যে আমি আজকে ক্লাস নেব না, তা সত্ত্বেও আমাকে নিতে বাধ্য করছে। এটা হচ্ছে ব্যভিচারী ভাব, মানে আমার মনের বিরুদ্ধে কাজ করা।
ঠিক আছে, মানে এটা হচ্ছে বেভিচারী ভাব। তো এখানে কি হচ্ছে দেখো, এই বেভিচারের সঙ্গে রতির যে সম্পর্কটা বা সম্বন্ধ রয়েছে তা হচ্ছে না পোষ্য পোষক। এখানে দেখো আমি একটা কোনো ভাবনাকে পোষণ করছি মানে যাপন করছি। রাধা যে কৃষ্ণের সঙ্গে মিলিত হতে চাইছে না বা প্রেম করতে চাইছে না, কিন্তু পরোক্ষে কিন্তু সে মানে কৃষ্ণকেই কিন্তু সে ভাবছে, ওর প্রেমের নিয়ে কিন্তু ভাবছে, বা মানে ওর মনে কিন্তু সেই প্রেমের বিষয়টা কিন্তু জাগছে। ঠিক আছে, কি বললাম যে রাধা কৃষ্ণের সঙ্গে প্রণয়ে লিপ্ত হচ্ছে না বা ইচ্ছা প্রকাশ করছে না, মানে সে কিনা সেই কৃষ্ণের প্রেমটাতে বেশি কিন্তু আকৃষ্ট হচ্ছে বা বেশি প্রভাবিত হচ্ছে, তার মনকে বেশি প্রভাবিত করছে। তো এই যে বিষয়টা, এই পোষণ করা থেকে আসছে কিন্তু পোষ্য পোষক ভাব, ঠিক আছে, বা সম্বন্ধ। এটা পোষণ করা থেকে আসছে, বা আমি যে মনের মধ্যে যে ভাবটা পুষিয়ে রেখেছি তার থেকে আসছে না পোষ্য পোষক ভাব আসছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার দেখো, লোল্লটের মতে বিভাব দুই প্রকার, আলম্বন এবং উদ্দীপন। এটা কিন্তু খুব ভাইটাল জায়গা, আলম্বন আর উদ্দীপন। ধরো একটা সাপকে আমি দেখলাম দূর থেকে, ঠিক আছে, দূর থেকে একটা সাপ দেখলাম, যে ওখানে একটা সাপ লম্বা লম্বা পড়ে আছে, ঠিক আছে, এটা কিন্তু আমার আলম্বন বিভাব বা আলম্বন ভাব, ঠিক আছে। কেন? এই সাপটাকে দেখে আমার যে মনে যে মানে ভাব জাগলো তা হচ্ছে না আলম্বন, মানে সেই সাপটাকে দেখে আমার মনে কিছু ভাব জাগছে যে আমি তা দেখবো, বা এটা কি বটে বিষয়টা, ঠিক আছে, আমি সেখানে গেলাম, তো ওটা কিন্তু হচ্ছে না আলম্বন বিভাব। আর যখন সাপটা ফোঁড়া তুলে আমাকে ছোবল মারতে আসছে, তখন আমার কিন্তু উদ্দীপন হয়ে যাচ্ছে, মানে আমি উদ্দীপ্ত হয়ে যাচ্ছি, তখন তা হচ্ছে না উদ্দীপন বিভাব হয়ে যাচ্ছে। সহজ করে বোঝানোর জন্য বললাম। তা আলম্বন কিনা, যখন আমরা কোনো বিষয়কে বাহ্যিক দৃষ্টিতে দেখব তখন তা হচ্ছে না আলম্বন হয়ে যাবে, এবং যখন তার যে ক্রিয়াকলাপ গুলো দেখে আমাদের মনে যে ভাব জাগবে তা হচ্ছে উদ্দীপন হয়ে যাবে। যেমন বললাম আমি যে সাপটা দূরে পড়ে রয়েছে লম্বা লম্বা, আমার মনে যে ভাব জাগলো ওটা হচ্ছে আলম্বন। আমি কাছে গেলাম, ঠিক আছে, যখন কাছে গেলাম আমি, তখন আমাকে ছোবল মারতে আসছে, এটা হচ্ছে না আমার, তার থেকে আমার উদ্দীপনার সঞ্চার হলো, ঠিক আছে, আমি দৌড়ে দৌড়ে পালিয়ে এলাম, বা আমি লাফালাফি করলাম, ঠিক আছে, এই যে উদ্দীপনা দেখা দিচ্ছে, এই হচ্ছে উদ্দীপন বিভাব হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যা বাহ্যিক দৃষ্টিতে হচ্ছে যে আলম্বন হবে, আর তার যে ক্রিয়াকলাপ গুলো দেখা দেবে তার থেকে হচ্ছে না উদ্দীপন দেখা দেবে। একটা বস্তুর উপরের যে বিষয়টা তা হচ্ছে না আলম্বন আলম্বন বিষয়, আর তার যে কার্যকলাপ গুলো বা ক্রিয়াকলাপ গুলো তার থেকে যা ভাব জাগবে তা হচ্ছে উদ্দীপন বিভাব, ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এখানে বলা হচ্ছে যে আলম্বন বিভাব হলো ললনাদি, মানে ললনার মতো, মানে মেয়ে ছেলেদের মতো বা নারীদের মতো, ঠিক আছে। তাহলে আলম্বন হচ্ছে না মেয়েদের মতো বা নারীদের মতো, আর উদ্দীপন কিনা, উদ্দীপনকে বলা হচ্ছে যে উপবনাদি, ঠিক আছে, মানে উপবনের মতো, ঠিক আছে, উপবনের মতো এটা বলা হয়েছে, মনে রাখবে এটা, ঠিক আছে। এবার আসছে না অনুমিতিবাদ। তাহলে এটা গেল, উৎপত্তিবাদ গেল। উৎপত্তিবাদ নিয়ে কারো কোনো সমস্যা আছে? উৎপত্তিবাদ নিয়ে কারো কোনো সমস্যা আছে? উৎপত্তিবাদ নিয়ে কারো কোনো সমস্যা আছে? সমস্যা নেই। এবারে আসছি যে অনুমিতিবাদ। অনুমিতি নামটাই বলছে, দেখো অনুমিতি মানে আমি যে
অনুমান থেকে আসবে, এটা অনুমিতি হচ্ছে অনুমান থেকে আসবে, আমি বলবো পরে আসছি। দেখো এটা কিনা, ভট্টলোল্লটের মতের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেন অনুমিতিবাদী প্রবক্তা ভট্ট শঙ্কুক। মনে রাখবে যে অনুমিতিবাদের প্রবক্তা হচ্ছে ভট্ট শঙ্কুক, ঠিক আছে। তিনি হচ্ছে না ভট্টলোল্লটের ওই যে উৎপত্তিবাদ, ওর কিন্তু বিরোধিতা করে বা বিরোধিতা বশত এটা কিন্তু উৎপত্তি ঘটান বা উৎপত্তি করেছেন অনুমিতিবাদের, ঠিক আছে। তো এখানে তো কি বলছে, এখানে বলছে দেখো ওই যে উৎপত্তিবাদ অনুসারে বিভাব অনুভাব ব্যভিচারী ভাবের স্থায়ী ভাবের সঙ্গে সংযোগ ঘটে, কিন্তু তা সম্ভব নয় বলছে। কারণ স্থায়ী ভাব যদি আগে থেকেই উপস্থিত না থাকে তবে বিভাবাদীর সঙ্গে তার যোগ হতে পারে না। আর স্থায়ী ভাব যদি আগে থেকেই আছে বলে মনে হয় বা মনে জাগে বা মেনে নিতে হয়, তাহলে কি হবে না, তবে তার উৎপত্তির লক্ষণ দেওয়া নিরর্থক। শঙ্কুকের মতে স্থায়ী ভাবকে অনুমান করতে হয় বিভাব অনুভাব ব্যভিচারীর মধ্য দিয়ে, কারণ এগুলি ছাড়া অনুমান সম্ভব নয়। তাহলে এই যে অনুমান থেকে আসছে অনুমিতিবাদ, বলছে যে এই যে বিভাব অনুভাব ব্যভিচারী, এই ভাবটাকে অনুমান করে নিতে হবে, না হলে কিন্তু তা কিন্তু উপলব্ধি করা সম্ভব নয়। এই যে অনুমান করার থেকে আসছে অনুমিতিবাদ, ঠিক আছে, বোঝা গেছে। যে এখানে বলছে যে এই বিভাব অনুভাব ব্যভিচারী এগুলোকে অনুমান করে নিতে হবে, তাহলে এর যে স্থায়ী ভাবটা তা কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অনুমিতিবাদ, কি বলছে না ভট্ট শঙ্কুকের মতে। তো এখানে আচার্য ভরতের রস নিষ্পত্তি এখানে রসের অনুমিতি হয়ে গেছে। যেহেতু অনুমিতিবাদ, তাহলে নিষ্পত্তি আর থাকবে না, এখানে অনুমিতি হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু সেই ভরতের ওই নিষ্পত্তি যে বাদটা তা এখানে অনুমিতিবাদ হয়ে যাবে, ঠিক আছে। ভরত যে নাট্যশাস্ত্র গ্রন্থে দেখিয়েছিলেন যে রসের ওই রস নিষ্পত্তি যে বিষয়টা, তা এখানে হয়ে যাচ্ছে রসের অনুমিতি, ঠিক আছে, মনে রাখবে এটা। তো এটা গেল অনুমিতিবাদের বিষয়। বলো এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা। এটা গেল অনুমিতিবাদের বিষয়, এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। এখানে আরো দু একটা বিষয় আছে, মনে রাখবে একটু, যে এখানে শঙ্কুকের মতে স্থায়ী ভাবের সঙ্গে বিভাব অনুভাব ব্যভিচারী ভাবের অনুমাপক সম্বন্ধ, মনে রাখবে এটা। এখানে বলছে বিভাব অনুভাব ব্যভিচারী ভাবের অনুমাপক, মানে এখানে দেখো অনুমান থেকে আসছে অনুমাপক, ঠিক আছে। অনুমান করা হচ্ছে বলে এখানে অনুমাপ্য এবং অনুমাপক আসছে, কারণ এখানে রাধা কৃষ্ণের প্রেমটাকে অনুমান করা হচ্ছে, ধরো, তাহলে হচ্ছে অনুমান থেকে আসছে অনুমাপ্য, এবার হচ্ছে না ওটা হচ্ছে অনুমাপক, ঠিক আছে, অনুমাপক হলো। এবার ধরো যখন প্রেমে মানে পরিণত হচ্ছে তখন কিন্তু অনুমাপ্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে এই যে অনুমান করা হচ্ছে, রাধা কৃষ্ণের প্রণয়টাকে অনুমান করা হচ্ছে, এবং অনুমান করে প্রথমে আসছে কিন্তু অনুমাপক আসছে, এবং তা যখন প্রেমে রূপান্তরিত হচ্ছে তখন হচ্ছে না অনুমাপ্য হয়ে যাচ্ছে। তাহলে ওই জন্য বলছে যে অনুমাপক সম্পর্ক বলা হচ্ছে বা সম্বন্ধ বলা হচ্ছে। এখানে দেখো কোনটা এবার কেউ বলতে পারবে যে কোনটা অনুমাপ্য আর কোনটা অনুমাপক। আমি তো বললাম যে বিষয়টা খুলে, এবার তোমরা বলো যে কোনটা এখানে অনুমাপ্য হবে আর কোনটা অনুমাপক হবে। স্যার, যা অনুমান করা হয় তাই অনুমাপ্য, আর হচ্ছে যেটা হচ্ছে সিদ্ধান্ত, মানে যেটা লাস্টে একদম বোঝা যায় সেটাই হচ্ছে অনুমাপক। মনে রাখবে যে স্থায়ী ভাবটা হবে অনুমাপ্য হবে, আর বিভাব অনুভাব ব্যভিচারী হবে অনুমাপক হবে, ঠিক আছে। এখানে স্থায়ী ভাবটা হবে
অনুমাত্র হবে, আর বিভাব অনুভাব ব্যভিচারী হবে অনুমাপক হবে। ঠিক আছে, এ মনে রাখবে। আমি আগেও বললাম, সে একই একই কনসেপ্ট। কি বললাম? যে রাধার মনে কৃষ্ণের প্রতি প্রেম জেগেছে, ঠিক আছে, প্রেম জেগেছে বা প্রেম বা অনুভব সে করছে, ঠিক আছে, বা পূর্বরাগ জেগেছে। যদি ওই পূর্বরাগটা যদি কি হয়, যদি এটা বিভাব অনুভব বা ব্যভিচারী হয়, যদি ওই ওই পূর্বরাগটা যদি বিভাব অনুভব বা ব্যভিচারী হয়, তাহলে তা কিনা কি হয় না, অনুমাপক হবে। কারণ তা কিন্তু অনুমাপক মানে তার দ্বারা মাপা যাবে যে কৃষ্ণ রাধার প্রেমটা কতটা সফল হয়েছে বলে, ঠিক আছে। তা হচ্ছে না, ওইটা হচ্ছে কিন্তু অনুমাপক হয়ে গেল, ঠিক আছে, পূর্বরাগটা অনুমাপক হয়ে গেল। এবার যখন তাদের প্রেমের মানে সম্পর্কটা স্থাপিত হচ্ছে বা প্রেম দেখা যাচ্ছে বা দেখা দিচ্ছে, তখন তা হয়ে গেল অনুমাপ্য হয়ে গেল। মানে ওই যে অনুমাপক দিয়ে আমি যাচাই করছি যে ওই যে ওটা পাচ্ছি প্রেমটা, ঠিক আছে, ওই জন্য কিন্তু ওটা হয়ে গেল। যদি এটা অনুমাপক অনুমাপক সম্বন্ধ বলা হচ্ছে এটাকে, ঠিক আছে। মানে এই যে পূর্বরাগটা হয়ে গেল অনুমাপক, আর যে প্রেমটা আমরা পাচ্ছি তা হচ্ছে না, অনুমাপ্য হয়ে গেল, ঠিক আছে। এখানে সব জায়গায় এরকম কনসেপ্ট কাজ করবে, একই কনসেপ্ট, কোনো মানে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। ওই উৎপাদ্য উৎপাদক গম্য গমক সব কিন্তু একই কনসেপ্ট, কোনো কিন্তু ভাবার কোনো চিন্তা নেই। এই কনসেপ্টে করলেই সব কিন্তু ঠিক হবে, ঠিক আছে। বোঝা গেছে? বোঝা গেছে? এবার আছে না ভুক্তিবাদ। ভুক্তিবাদ মানে কি না, এখানে ভুক্তিবাদের প্রবক্তা হবে ভট্টনায়ক। তিনি বলছেন রস প্রতীতিও হয় না, উৎপন্নও হয় না, আর অভিব্যক্তও হয় না। রসের ব্যাখ্যা ভট্টনায়কের সর্বপ্রথম কিন্তু বিষয় থেকে বিষয়ের দিকে ঘুরিয়েছেন। রস নিষ্পত্তির ক্ষেত্রে তিনি অভিধা, ভাবনা এবং ভোগীকরণের তিনটি পৃথক ব্যাপার স্বীকার করেছেন। অভিধা, ভাবনা, চান্য, তদ্ভোগীকৃতম এবং চ। কি বলছে কি বলছে দেখো, অভিধা, ভাবনা, চান্য, তদ্ভোগীকৃতম এবং চ। মানে এখানে দেখো কি বলছে, এখানে বলছে যে রস উপলব্ধিও হয় না, আর উৎপন্ন করাও যায় না, আর অভিব্যক্তও হয় না। মানে যে স্রষ্টা কোনো কিছু সৃষ্টি করছেন বা লিখছেন, তিনি তার সাহিত্যের মধ্য দিয়েও রসকে দেখাতে পারেন না। ওই লেখকের মনেও রস নেই, আর তা কিন্তু উপলব্ধিও করা যাবে না, ঠিক আছে। তা কি উপলব্ধি করবে? তা পাঠকের মনে রয়েছে। এর কথা হচ্ছে যে তার পাঠকের মনে রয়েছে, পাঠকে তার রসটা তার মন থেকে জারিত করে নেবে, ঠিক আছে। এটা কিন্তু তার মতবাদ, তার মতে, ঠিক আছে, যে কবির মধ্যেও সেই রসটা নেই, আর সেই সাহিত্যের মধ্যেও নেই, আর সেই সাহিত্যটা ওই রসটাকে ব্যক্ত করবে মানে করছেও না। ওই রসটা কার মধ্যে রয়েছে না, সেই পাঠকের মধ্যে রয়েছে, যে সেই বইটা পড়বে বা সেই সাহিত্যটা পড়বে, তার মধ্যে কিন্তু সেই রসটা রয়েছে। সেই কিন্তু সেই রসটা কিন্তু উপলব্ধি করতে পারবে, ঠিক আছে। এটা তার মতবাদ আর কি। এটাই বলছে যে অভিধা, ভাবনা, চান্য, তদ্ভোগীকৃতম এবং চ। মানে বলছে যে অভিধা হলো শব্দের বিষয়, মানে যে অর্থের প্রতীতির ফলে রসের উপলব্ধি হয়, ভট্টনায়কের মতে তা অভিধা বলে স্বতন্ত্র ভাবনা ব্যাপার। যে অর্থের প্রতীতির ফলে রসের উপলব্ধি হয়, ধরো এখানে বলা আছে, ওই দেখবে তুমি যে পড়েছো পড়েছো কি রাধা উপন্যাস পড়েছো বা তুঙ্গভদ্রা পড়েছো, ঠিক আছে, ওখানে দেখবে এমন কতগুলো শব্দ প্রয়োগ করা হয়েছে যে ওই শব্দ দ্বারাই কিন্তু সেই প্রেমটাকে ব্যক্ত করছে, ঠিক আছে। তাহলে এই যে শব্দের অর্থটা কিন্তু সেই বিষয়টাকে ব্যক্ত করবে বা দেখাবে। ওটা বলছে যে অর্থের প্রতীতির ফলে রসের উপলব্ধি হয়, ভট্টনায়কের মতে তা হচ্ছে অভিধা। ধরো তুঙ্গভদ্রার তীরের মধ্য দিয়ে তুঙ্গভদ্রার তীরে যে উপন্যাস রয়েছে, সেই উপন্যাসে কিন্তু দেখানো হয়েছে একটা শব্দের মধ্য দিয়ে যে ওই দ্বিতীয় দেবরায় এবং যে ওই কি বলে বিদ্যুৎ মাল্লার যে প্রণয়টা দেখানো হয়েছে।
তাহলে ওটা কিন্তু যে দেখানো হয়েছে, যে শব্দগুলো প্রয়োগ করা হয়েছে, ওর অর্থটাই কিন্তু সেই প্রেমটাকে যদি দেখায়, তাহলে তা হয়ে যাবে, সেই শব্দগুলোই হয়ে যাবে এখানে কিনা অভিধা হয়ে যাবে। ঠিক আছে, যদি কোন শব্দের মধ্য দিয়ে সেই বিষয়টাকে ইন্ডিকেট করে, দেখানো হয়, তাহলে সেই শব্দটাই হয়ে যাবে এখানে অভিধা। ঠিক আছে, এই ভাবনা মানে কিনা ভাবনা হয়ে যাবে কিনা, ভাবনা বলতে বুঝতে পারছে যে অভিধা হচ্ছে যদি শব্দটা হয়, এবার ভাবনা হচ্ছে কিনা সেই শব্দের যে অর্থ আমরা পাবো তা হচ্ছে ভাবনা। ঠিক আছে, অভিধা হচ্ছে যে শব্দটা আমরা পেলাম তা হচ্ছে অভিধা, এবং সেই শব্দের অর্থ যে আমরা পাবো তা হচ্ছে না ভাবনা। এবার আছে না অভিধা ভাবনা চান্ন তদ্ভোগী, এবং এইগুলো কিন্তু যোগে বা সংযোগে কিন্তু আমাদের রসটা আমরা পাই বা আমরা রসটা উপলব্ধি করতে পারি। ঠিক আছে, এই সকলগুলো যোগ হয়ে বা সংযুক্ত হয়ে আমাদের মনে রস জাগরিত হয়। এটা কিন্তু ওই ভুক্তিবাদের প্রবর্তক ভট্টনায়ক বলছেন, ভুক্তিবাদের প্রবর্তক ভট্টনায়ক বলছেন এটা, যে এই অভিধা এবং ভাবনা যোগ হয়ে বা যুক্ত হয়ে বা সম্মিলিত হয়ে আমাদের ভোগটাকে, আমাদের যে মনের যে আকাঙ্ক্ষা তা পূর্ণ করে বা রসটা পাওয়া যায় বা সেই কাঙ্ক্ষিত বিষয়টাকে পাওয়া যায়। ঠিক আছে, বুঝা গেছে? এই জায়গাটা দেখবে, খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে। আর কাব্য নাট্যের অলৌকিক সাধারণীকৃতির মহিমায় চিত্তে আনন্দের সৃষ্টি হয়। ভট্টনায়কের মতে চিত্তে এই আনন্দের উপলব্ধি রসের উপলব্ধি। ঠিক আছে, রসের আস্বাদন, তার মতে এই রসের প্রতীতি নয়, ভোগ হয়। ঠিক আছে, এই ভোগীকরণ, এই যে ভোগ হয়, ভোগ থেকে আসছে কিন্তু ভুক্তিবাদ। মনে রাখবে যে এই যে ভোগ হয় বলছে না, এই ভোগ থেকে আসছে ভুক্তিবাদ। এই ভুক্তিবাদ মানে কিনা ভোগ হচ্ছে বলে এটা ভুক্তিবাদ। ঠিক আছে, ভোগ হচ্ছে বলেই এটা ভুক্তিবাদ, মনে রাখবে। কি বলছে যে আর কাব্য নাট্যের অলৌকিক সাধারণীকৃতির মহিমায় চিত্তে আনন্দের সৃষ্টি হয়। তাহলে সেই কাব্যনাট্যের অলৌকিক যে সাধারণীকৃতি রয়েছে, এটা অলৌকিক যে ভাবটাকে প্রকাশ করা হয়েছে, দেখানো হয়েছে, তার ফলে আমার মনে যে ভাব জাগছে, তার ফলে কিন্তু রসের উদ্ভব ঘটে বলছে। ঠিক আছে, আনন্দের সৃষ্টি হয় বা রস মানে এখানে আনন্দ। ঠিক আছে, এটা হচ্ছে রস, যা আনন্দ দেয় মনকে, তা হচ্ছে রস। ঠিক আছে, তো রসের সৃষ্টি হয় বা আনন্দের সৃষ্টি হয়। তো ভট্টনায়কের মতে চিত্তে এই আনন্দের উপলব্ধি, রসের আস্বাদন, তার মতে এই রসের প্রতীতি নয়, ভোগ হয়। তাহলে এই যে আনন্দ জাগছে মনের মধ্যে, এটাই বলছে নাকি রস, এটাই হচ্ছে রসের প্রতীতি দিচ্ছে, এটাই কিন্তু রসকে জাগাচ্ছে। ঠিক আছে পাঠক মানে। তো এটা একটা উদাহরণ দিই বলি, দেখবে যে পুরোনো সিনেমাগুলো, যদি দেখেছো, বাবা কেন চাকর, এই সকল যে সিনেমাগুলো, কি বলছে না, প্রথমে দেখা যাবে যে একটা বিচ্ছেদ দেখানো হচ্ছে। ঠিক আছে, প্রথমে দেখা যাবে একটা বিচ্ছেদ দেখানো হচ্ছে, বা একটা কিন্তু বিচ্ছেদ বা সম্পর্ক নষ্ট বিষয়টা দেখা যাচ্ছে। পরে দেখবে যে ওটা কিন্তু যখন শেষে গিয়ে একটা এমন পরিবেশের মধ্যে যে সম্পর্কটা স্থাপন হচ্ছে আর মিল হচ্ছে, যে তোমার কিন্তু মনের মধ্যে একটা আনন্দের জাগরণ হবে বা আনন্দ একটা জাগবে সেইটা দেখে পড়ে। এটাকেই বলা হচ্ছে না রস। ঠিক আছে, যা কিনা পাঠকের মনকে নিংড়ে বা দুমড়ে মুচড়ে তার মনের আনন্দকে জাগানো, বা তার মনের যে আনন্দ রয়েছে সে আনন্দকে প্রকাশ করা, বহিঃপ্রকাশ করা, এটা হচ্ছে না রস বলা হচ্ছে। তো এটাই বলছে এখানে ভুক্তিবাদে, বলছে এই রসটা কিন্তু ভোগ করা হয়, মানে সে পাঠক বা দর্শক ভোগ করে। ঠিক আছে, ভোগ করে, এইটাই ঠিক আছে না, ভোগীকরণ আসছে, মানে ভোগ করা থেকে আসছে ভোগীকরণ। ঠিক আছে, ভোগ করছি আমি, সেই উপন্যাসটা পড়ে তার রসটা ভোগ করছি বা উপলব্ধি করছি বলেই আমার রসটা জাগছে বা আমার আনন্দ জাগছে। তাহলে আমি ভোগ করছি বলে আমার কিন্তু ভোগীকরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই রসের ভোগীকরণ থেকে কিন্তু হচ্ছে না
এই ভুক্তিবাদ আসছে, বা এই ভোগ থেকে ভুক্তিবাদ আসছে। বোঝা গেছে আশা করি। এখানে বলছে যে রসের প্রতীতি হয় না, রসের প্রতীতি হয় না, ভোগ হয়, মনে রাখবে। এটা কি না, কি বলছে না, ভুক্তিবাদের প্রবর্তক ভট্টনায়ক বলছে। এবার বলা হচ্ছে যে এই রসটাকে আস্বাদন করার জন্য ভোগীকৃতি হচ্ছে না একমাত্র মাধ্যম। মানে ওই যে পাঠক যতক্ষণ না সেই উপন্যাসের রসটা নিজে মানে উপলব্ধি করতে পারবে বা ভোগ করতে পারবে, ততক্ষণ তার কোনো সার্থকতা নেই। কি বলছি, কি বললাম যে ধরো তোমরা ওই তুঙ্গভদ্রার তীর উপন্যাসটা পড়লে, তোমরা কোনো রসই পেলে না, তোমরা কোনো বুঝতে পারলে না যে কি ওটা যে কি মানে কি জিনিসটা বা কি বিষয়টা তোমরা বুঝতে পারলে না। তোমরা যে বুঝতে পারলে না কি জিনিসটা বা কি বিষয়টা, তোমরা কিন্তু রস পেলে না। তোমরা যখন বুঝতে পারবে বা যখন উপলব্ধি করতে পারবে, যখন তোমার মনে সেই ভাব জাগবে, সেই রস জাগবে, তখন তুমি তা বুঝতে পারবে। এটাই বলছে যে সেই সেই ভোগীকৃতি হচ্ছে না রসের আস্বাদন বলছে। সেই ভোগীকৃতি মানে সেই রসের ভোগীকৃতি হচ্ছে না রস আস্বাদন। মানে সেই কাব্যটা পড়ে আমি যে রসটা ভোগ করছি বা উপলব্ধি করছি, তাই হচ্ছে সেই রসটার জাগরণ বা রসাস্বাদন, মানে রস আস্বাদন বা রসাস্বাদন বলা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে না ভুক্তিবাদ গেল। কারো কোনো সমস্যা আছে বলো। প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? এবার আসছি না অভিব্যক্তিবাদ। এখানে দেখো বলা আছে যে অভিব্যক্তিবাদ, আমার জানা আছে যে আমি যে বিষয়টাকে আমি পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছি বা মানিয়ে নিচ্ছি, তা হচ্ছে অভিব্যক্তিবাদ। ঠিক আছে, এখানে এখানে ঠিক তেমনি হবে। আমি সাহিত্যটাকে ধরো ইয়ে পড়তে ভালো লাগে না, ঢোড়াই চৈত মানস, ঢোড়াই পড়তে আমার ভালো লাগে না, কারণ ঢোড়াই বিষয়টা এতটা জটিল যে আমার কিন্তু মাথার মধ্যে ঢোকে না। ধরো এরকম আমার ঢোকে, মানে এরকম বলছি আমি জাস্ট, যে ধরো আমার ঢোড়াই উপন্যাসটা ভালো লাগে না পড়তে, আমার ওটা মাথায় ঢোকে না। ঠিক আছে, তো এটা কিনা যখন আমি তাকে ওই যে ভালো লাগে না, তাও কিন্তু ভালো লাগার মতো করে নিচ্ছি, ঠিক আছে, তখন কিন্তু হচ্ছে না অভিব্যক্তি হয়ে যাচ্ছে। মানে আমি আমার যে চরিত্র তার কিন্তু পরিবর্তন ঘটাচ্ছি সময়ের মানে সময় প্রেক্ষাপটে বা পরিবেশের প্রেক্ষাপটে। ধরো আমি কি বললাম যে আমার ওই উপন্যাসটা পড়তে ভালো লাগে না, ঢোড়াই চৈত মানসটা, তাও আমি কিনা ওটাকে ভালো লাগা করে নিচ্ছি বা ভালো লাগার মতো করে নিচ্ছি বা এবং পড়ছি, সেই ভালো লাগা করে নিচ্ছি এবং তারপরে পড়ছি, সেই মতো পড়ছি। এটা কিন্তু আমার অভিব্যক্তি বাদ হয়ে গেছে। মানে আমি কিন্তু মানে অভিব্যক্ত করে নিচ্ছি ওটাকে, মানে আমার মতো করে ওটাকে করে নিচ্ছি বা সৃষ্টি করে নিচ্ছি বা গড়ে নিচ্ছি বা তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, এর জন্য অভিব্যক্তিবাদ হয়ে যাচ্ছে। তো এখানে তাই বলছে, এখানে এর ভট্টনায়কের ভক্তিবাদের মানে কি বলো বিরোধিতা করে বা বিরোধে এটা আসছে এই 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 অভিমতটা বা ভক্তিবাদ না অভিব্যক্তিবাদ আসছে। তো ভক্তিবাদের বিরোধিতা করে আসছে অভিব্যক্তিবাদ। এটার উদ্ভাবক বা প্রবর্তক হচ্ছে অভিনবগুপ্ত। ঠিক আছে, অভিনবগুপ্ত মনে রাখবে। তো এই না না ভক্তিবাদের বিরোধে আসছে না, ভক্তিবাদ ভট্টনায়কের ভক্তিবাদ আর এই যে অভিব্যক্তিবাদ, ভট্টনায়কের ভক্তিবাদ আর এই যে কি বলো অভিনবগুপ্তের অভিব্যক্তিবাদ,
দুটো কিন্তু একই রকম বা দুটো সাদৃশ্যপূর্ণ, ঠিক আছে, মতবাদ। কিন্তু অভিনবগুপ্ত ভট্টনায়কের ভাবক ভাবকত্ব বৃত্তি স্বীকার করলেও ভোজকত্ব বৃত্তিকে তিনি পৃথকভাবে গুরুত্ব দিতে চাননি। কি বলছে না, অভিনবগুপ্ত ভট্টনায়কের ভাবকত্ব বৃত্তি স্বীকার করলেও ভোজকত্ব বৃত্তিকে তিনি পৃথকভাবে গুরুত্ব দিতে চাননি। কি ভাবকত্ব বৃত্তি মানে কি? ভাবকত্ব বৃত্তি মানে হচ্ছে যে আমি যা ভাবছি, মানে আমি যা বিষয়টাকে নিয়ে ভাবাচ্ছি, মাথাকে মানে মাইন্ডকে আমি যা মানে ইনস্ট্রাকশন দিচ্ছি যে বিষয়টাকে ভাবার জন্য, ঠিক আছে, বলেছেন আমার ভাবকত্ব বৃত্তি। ঠিক আছে, ধরো একটা উপন্যাস পড়ছি, এই উপন্যাসটাকে পড়ার সময় আমি মানে যা ভাবছি সেই উপন্যাসকে কেন্দ্র করে, তা হচ্ছে আমার ভাবকত্ব মানে কিনা সেই উপন্যাসটাকে আমি যে উপলব্ধি করছি যে রসটা, তা হচ্ছে ভোজকত্ব বৃত্তি। ঠিক আছে, তাহলে ভোজ মানে কিনা যা হচ্ছে উপভোগ করা হচ্ছে ভোজ হয়ে যাবে, আর যা ভাবনা তা হচ্ছে ভাবকত্ব হয়ে যাবে। আর যা ভাবছি, যা কল্পনা করছি, তা হচ্ছে কিনা ভাবকত্ব বৃত্তি হয়ে যাবে। আর যা আমি উপলব্ধি করছি, ঠিক আছে, তা হচ্ছে না ভোজকত্ব বৃত্তি হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে যে ভাবকত্বটাকে নিচ্ছে, কিন্তু ভোজকত্বটাকে তিনি মানছেন না। কে মানছেন না? না অভিনবগুপ্ত মানছেন না। ঠিক আছে, অভিনবগুপ্ত ভাবকত্বকে মানছেন কিন্তু ভোজকত্বকে মানছেন না। ঠিক আছে, বোঝা গেছে? তার মতে ব্যঞ্জনাবৃত্তির দ্বারাই রসোপলব্ধি ঘটে। এটা একটা বেশ মানে ইম্পর্টেন্ট জায়গা। এই অভিনবগুপ্তের মতে ব্যঞ্জনাবৃত্তির দ্বারাই, এগুলো বই কিন্তু খুব টাপ রয়েছে, যে কোনো বই পড়বে খুব জটিল রয়েছে, একটু ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু পারবে। ঠিক আছে, বইয়ে কিন্তু খুব জটিল ভাবে দেওয়া আছে, খুব জটিল ভাবে বলা আছে বিষয়টা, অত জটিল নয়। ঠিক আছে, একটু সহজ করে নিলে কিন্তু খুবই সহজ বিষয়টা। তো দেখো এখানে বলছে যে ব্যঞ্জনাবৃত্তির দ্বারাই কিন্তু এই বিষয়টার উপলব্ধি হবে। বলছে যে তার মতে ব্যঞ্জনাবৃত্তির দ্বারাই রসোপলব্ধি ঘটে। ব্যঞ্জনা এটা হচ্ছে মেন, এখান থেকেই পরবর্তী যে বিষয়টা তা আমরা পাবো। যেমন হচ্ছে না ধ্বনিবাদ, এখান থেকে মানে জাগবে বা সৃষ্টি হবে। তো দেখো এখানে বলছে ব্যঞ্জনাবৃত্তি মানে কিনা, বলছে এখানে বলছে যে লেখক বা স্রষ্টা কিভাবে ব্যঞ্জনা করলেন বা ব্যক্ত করলেন, ওটাই হচ্ছে না রসের জাগরণ দেবে বা ঘটাবে। স্রষ্টার যে শিল্পকর্ম বা সৃষ্টিকর্ম সে কেমন ব্যক্ত করছে, সে ব্যক্ত থেকে কিন্তু রস পাওয়া যাবে। ঠিক আছে, এটা কিন্তু এখানে বলা হচ্ছে স্রষ্টার যে ব্যক্ত করার ক্ষমতা বা তার যে ব্যঞ্জনা, মানে একটা শব্দের যে ব্যঞ্জনা বা কিনা মানে তার যে আভ্যন্তরীণ অর্থ থাকবে বা ইনার মিনিং থাকবে, সেই ইনার মিনিং থেকে কিন্তু তার কিন্তু রস পাওয়া যাবে এখানে বলা হচ্ছে, বা সেই আভ্যন্তরীণ অর্থ থেকে কিন্তু তার কিন্তু রস পাওয়া যাবে, বা সেই আভ্যন্তরীণ মানে বিষয় থেকেই বা অর্থ থেকেই সেই রসটা এখানে উপলব্ধি হবে। এটা কিন্তু এটা বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে রজ ও তমগুণ মুক্ত হওয়ায়, রজ ও তমগুণ মুক্ত হৃদয়ে যখন সত্যগুণের উদয় হয় তখনই রসাস্বাদন সম্ভব হয়। রজ ও তমগুণ এই দুটো কিন্তু বলছে যখন হৃদয়ে মুক্ত অবস্থা থাকে, মুক্ত হয়ে আছে, রজ এবং তমগুণটা কিন্তু আমার হৃদয়ের মধ্যে বা মনের মধ্যে মুক্ত অবস্থায় আছে বা মুক্ত অবস্থায় রয়েছে, যখন সত্যগুণের উদয় হয়, রজ তমটা কিন্তু আমার হৃদয়ের মধ্যে মুক্ত অবস্থা রয়েছে, এবার না হৃদয়ের মধ্যে কি হচ্ছে না সত্যগুণের উদয় হচ্ছে, তখন বলছে কিনা তখনই রসের স্বাদ জাগে। এইবার এটা বোঝার আছে, এখানে বুঝতে হবে। ধরো এই যে কবি উপন্যাস কেউ পড়েছো? কবি উপন্যাস বা চিংড়ি উপন্যাস কেউ পড়েছো? কারো পড়া আছে? নিতাই কবিয়াল, তারপরে আবার বসন্ত ঠাকুরঝি
পড়া আছে এগুলো? ওদের কাউতে আম্মা পারি করতে কারো পড়া আছে? তাহলে বুঝতে পারবে না, তাহলে বললে লাভ নেই। তাহলে ধরো তুঙ্গভদ্রা থেকে বলছি, তুঙ্গভদ্রা তীরে এখানে দেখো আছে কি বলছে যে যখন রজ ও তমগুণ, ঠিক আছে, রজ ও তমগুণ মানে কি না, কবি এক ভাবে প্রকাশ করেছে, ঠিক আছে। ধরো কবি একটা সাদামাটা ভাবে প্রকাশ করেছে, যখন তা তোমার মনে গভীর প্রভাব ফেলবে তখন তা হচ্ছে সত্য গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমার মনে যখন তা মানে গভীরে প্রভাব ফেলছে তা সত্য গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখন কিনা স্বাভাবিকভাবে আছে বা নর্মাল অবস্থায় আছে, যখন তা তোমার মনে গভীর প্রভাব ফেলছে তখন তা হচ্ছে না সত্য গুণ হয়ে যাচ্ছে। ঠিক তেমনি এই সত্য গুণটা থেকে হচ্ছে না রসের উৎপত্তি ঘটছে বলছে এরা, ঠিক আছে। ইনি বলছেন যে সেই সত্য গুণ থেকেই মানে রসের উৎপত্তি হচ্ছে। ধরো এই যে তুঙ্গভদ্রা তীর উপন্যাসটা লেখা হয়েছে, কবি তার কিন্তু কল্পনায় তা লিখেছেন, এবং পাঠক যে হৃদয় বা মনে, সে পাঠক হৃদয়ে বা মনে তা কিন্তু ভিন্ন ভিন্ন প্রভাব ফেলছে। তাহলে এই যে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলছে এটা কিন্তু সত্য গুণের দ্বারা হচ্ছে, ঠিক আছে। পাঠক মনে যে সত্য গুণ রয়েছে তার দ্বারা এটা জাগছে বা এটা হচ্ছে, তা এটা কিন্তু এটাই বলছে যে এটাই হচ্ছে রসের নিষ্পত্তির কারণ বা রসের কিন্তু উৎপত্তি ঘটাচ্ছে। আর সহজ করে বললে, ধরো আমি একটা কবিতা লিখেছি, ঠিক আছে, কবিতাটা কিন্তু আমি এক অর্থে লিখেছি বা একভাবে লিখেছি, আর যখন তোমরা পড়ছো তখন তোমরা অন্য ভাবে পাচ্ছ বা অন্য রস পাচ্ছ তার মধ্যে, ঠিক আছে। আমি ধরো একটা কবিতা একটা অন্য রসে লিখেছি বা অন্য ভাবে লিখেছি, যখন তোমরা পড়ছো তখন তোমরা তা অন্য রস পাচ্ছ বা অন্য ভাব পাচ্ছ, ঠিক আছে। তাহলে এই যে আমি একভাবে লিখছি, তোমরা তোমরা এক এক ভিন্ন ভিন্ন ভাব পাচ্ছ, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের কিন্তু সত্য গুণ থেকে আসছে, সেই রসের জাগরণ ঘটাচ্ছে, ঠিক আছে। তোমাদের মনে যে সত্য গুণ রয়েছে তার থেকে কিন্তু সেই রসটা কিন্তু জাগছে, ঠিক আছে। তাই বলছে যে সত্য গুণ থেকে যখন ওই তমগুণ ও রজগুণটা মুক্ত আছে, মানে এগুলো থাকলে কিন্তু রস উৎপন্ন হবে না। রজগুণ আর তমগুণ মানে কিনা যা কবি বলেছেন তার মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো, তার বাইরে আমি যাব না। যা কবি বলেছেন আমি তার মধ্যে সীমাবদ্ধ থাকবো, তার বাইরে আমি কল্পনা করব না। এটা হচ্ছে না ধরো রজ ও তমগুণ। এটা সত্যগুণ মানে কিনা যা কবি বলেছেন আমি তাকে আমার মন মতো করে জেনে নেব বা বুঝে নেব, আমার আমার চিন্তা দিয়ে যাচাই করে নেব, আমার বুদ্ধি দিয়ে যাচাই করে নেব, তা হচ্ছে না সত্যগুণ, ঠিক আছে। তাহলে যখন তুমি তা করবে তখনই কিন্তু রস পাবে, ঠিক আছে, তার আগে কিন্তু পাবে না। তোমার যদি রজতম হয় তাহলে তুমি কিনা কবি যা বলেছেন তুমি তাই কিন্তু মানবে বা তা হিসেবে ধরে নেবেন। ধরো কবি বলেছে যে ওখানে এই হচ্ছে, তুমি ধরলে যে ওখানে এই হচ্ছে, ঠিক আছে, তোমার এটা মানে কাজ করলো। তোমার যখন সত্যগুণ থাকবে তখন তুমি ভাববে না ওখানে কি ঘটছে, তুমি একটু দেখার চেষ্টা করবে, এইটা থেকে কিন্তু রস আসবে, ঠিক আছে, বুঝা গেছে। তো এটা হচ্ছে না সৎগুণটা হচ্ছে না রসের উৎপত্তি কারণ বলছে এখানে, বুঝা গেছে আশা করি। চিত্তের স্থৈর্যকে অভিনবগুপ্ত বলছেন যে চিত্ত বিশ্রান্তি। চিত্তের স্থৈর্যকে বলছেন অভিনবগুপ্ত কি বলছেন না চিত্ত বিশ্রান্তি, মানে যেখানে এটাকে বলা হয় নাটকের ক্ষেত্রে বলা হয়, নাটকের ক্ষেত্রে ড্রামাটিক রিলিফ বলা হয়, ঠিক আছে। যেটা বলছিলাম আমি আগের দিন, ড্রামাটিক রিলিফ মানে চিত্ত বিশ্রান্তি, মানে মনকে একটু মানে বিশ্রাম দেওয়া, মানে মনকে বা চিত্তকে সাময়িক বিশ্রাম দেওয়া, ঠিক আছে, এটা বলছে চিত্ত বিশ্রান্তি বলা হচ্ছে। আর এটাকে ইংলিশে বলা হয় ড্রামাটিক রিলিফ, ঠিক আছে। চলো আজকে এখানে থাকবে, ঠিক আছে। পরের দিন আমরা আর একটা ক্লাস আছে কি, আর কি ক্লাস আছে? হ্যালো, আর একটা আছে। ওই ক্লাসে শেষ করে দেবো, ওই ক্লাসে হয়ে যাবে, আর কিছু নেই। ধ্বনিবাদ আছে, ঔচিত্য আর চিত্রকাব্য আর ব্রহ্মোক্তিবাদ ছোট আছে, সেই দিনে শেষ করে দেবো। ঠিক আছে। বলো, কার কি সমস্যা আছে বলো।
কার কি সমস্যা আছে বলো? বলো কার কি সমস্যা আছে, বুঝে গেছো? তাহলে বলো, মামন বলো যে উৎপত্তিবাদ বিষয়টা কি? না স্যার, আজকে আমার নেটওয়ার্ক খুব প্রবলেম করেছে, মাঝে মাঝে মধ্যে কিছুই শুনতে আরে পাইনি বলো আমি না, আরে বলো, চেষ্টা করো। না স্যার, আজকে ক্লাস তো আমার আরে একদম পারবে, বাজে তুমি রকম বলো। হয়েছে। রেকর্ডিং, না স্যার আমি তাহলে রেকর্ডিং শুনে নেবো। তাহলে তুমি বলছো না কেন যে আমি স্যার বুঝতে পারিনি, আমার প্রবলেম হয়েছে? আমি 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 মাঝে মাঝে আমার আজকে নেটওয়ার্ক এত প্রবলেম হচ্ছে, আজকে আর কালকে স্যারের ক্লাসেও কালকে কিছু শুনতে পাইনি। নেটওয়ার্ক প্রবলেম আছে, ঠিক আছে। মাঝে মধ্যে অন্যকে এমন বলো। হচ্ছে হ্যাঁ, মাঝে মধ্যে এমন হচ্ছে ক্লাস চলছে কিন্তু আমি কারোর কথা শুনতে পাচ্ছি না, কারোর কথা নয়। ও, রাহুল বলো তো। রাহুল বলো, উৎপত্তিবাদ বিষয়টা কি? শোনাচ্ছে? রাহুল, সুচিত্রা বলো। আর চেষ্টা করো, জটিল নয় সেরকম, ঠিক আছে, পারবে। সুচিত্রা, শোনাচ্ছে? হ্যাঁ স্যার। বলো বলো বলো। স্যার আমার এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম, শুনতে পাইনি আমি সেরকম, যেটুকু আমি শুনেছি সেটা বলছি। বাবা, সবাইকার প্রবলেম, স্যার তাহলে আমি আজ বলছো না কেন? 10-11 বার করে এটার ক্লাসে জয়েন হয়েছি। ইয়ে বলো তো, বার হয়েছি। জয়ন্ত বলো। হ্যালো। হ্যাঁ বলো। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উৎপত্তিবাদ হচ্ছে এর প্রবর্তক ভট্টলল্লট। হুম। আর এই উৎপত্তিবাদ স্থায়ী ভাব তারপর বিভাব থেকে উৎপন্ন হয়। যেমন আমরা পূর্বরাগে দেখতে পারি রাধা কৃষ্ণের যে মানে প্রেম ভাবনা বা মিলিত হওয়ার ভাবনা, সেগুলোর যে বিভাব আসে সেগুলোর থেকে অনুভাব জন্ম নেয় এবং সেখান থেকেই উৎপত্তি ভাবের মানে নিষ্পত্তি হয়। হুম। আর যদি বিভাবের কার্য স্থায়ী ভাব হয়, তাহলে ভরত বলেছিলেন যে এখানে উৎপত্তি নিষ্পত্তি হবে। তাও তুমি পাচ্ছ, ঠিক আছে, ভালোই পাচ্ছ। স্যার একটু এবার মানে দেখি। চেষ্টা করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রদীপ বলো। প্রদীপ, শোনাচ্ছে? হ্যাঁ স্যার বলুন। তুমি বলো অনুমিতিবাদ বিষয়টা বলো। অনুমিতিবাদের স্যার প্রবক্তা হচ্ছে ভট্ট শঙ্কু। হুম। অনুমিতিবাদ হচ্ছে যে স্থায়ী ভাবকে অনুমান করতে হবে। হুম। এগুলো মূলত ওই বিভাব, অনুভাব, ব্যভিচারী ভাব, এগুলোকে অনুমানই নির্ভর। আর আচার্য ভরতের নিষ্পত্তিবাদ, এখানে রসের হচ্ছে অনুমিতিবাদ। বাহ। আর এখানে একটা ওই তাহলে অনুমাপ্য আর অনুমাপক সম্পর্ক আছে। হ্যাঁ, ভালো হয়েছে। এবার আর কে আছো? ইপসিতা বলো। শোনাচ্ছে? হ্যাঁ স্যার। তুমি বলো, তারপরে ভুক্তিবাদ বলো। ভুক্তিবাদ কি? স্যার
ভুক্তিবাদের প্রবক্তা হচ্ছে ভট্টনায়ক। রস হচ্ছে কোনো উপলব্ধি হয় না বা উৎপন্ন হয় না, বা অভিব্যক্তিও হয় না, পাঠকের মনের মধ্যেই রয়েছে সেটা, সেটাকেই হচ্ছে ভট্টনায়ক হচ্ছে ভুক্তিবাদ বলেছে। হ্যাঁ, আর কিছু আছে? স্যার ওই যে অলৌকিক মহিমার যে ভাব হয় তাই হচ্ছে রসের সৃষ্টি, তাই হচ্ছে ভুক্তিবাদ। হুম, ঠিক আছে, তাও মানে এখানে ভোগ করতে হয়, মানে মানে রসটাকে ভোগ করতে হয়, কোন মানে এখান হুম, থেকে কোনো রসের প্রতীতি হয় না, ভোগ করতে হয় ভোগ রসের। দিয়ে প্রতিবাদ, বেশ ভালো। তারপরে বলো, কে আছো? এরেনা, এরেনা নাকি? কে আছে দাও দেখি, এ লেখা হ্যাঁ আছে তো। স্যার। স্যার আমি তো আজকে স্যার এরেনা, মানে বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম, দিয়ে তো স্যার 10টা 5-এ জয়েন করেছি আমি। তো প্রথম থেকে শুনিনি, ওই আহ, শেষের দিক থেকে যদি পারি একটু। তো এখানে কেউ একজন বলো যে এই অভিব্যক্তিবাদটা কি? কেউ একজন বলো যে অভিব্যক্তিবাদ বিষয়টা কি? আমি তো বোঝালাম, তোমরা বলো, কেউ একজন বলো। রাহুল, চেষ্টা করো না। স্যার এক কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার যেই বিষয়টা আমাদের ভালো না লাগলেও ভালো লাগাতে হয় তাই অভিব্যক্তিবাদ। এটা ঠিক। আর একটু প্রদীপ বলো একটু ভালো করে, পারবে তো? এই চরিত্রের পরিবর্তনটা করতে হবে সময় বিশেষে। এটা আগে বলো যে কে প্রবক্তাকে। হ্যাঁ, প্রবক্তা হচ্ছে অভিনব গুপ্ত। হুম, তারপরে বলো বিষয়টা কি। আর স্যার যে কোনো কিছু না বুঝতে পারলে নিজের মতো করে বুঝে নিতে হবে। না হয়তো ইয়ে বোঝাতে চাইছেন, কিন্তু আমি না বুঝতে পারলেও সেটাকে নিজের মতো করে একটু ভালো লাগিয়ে লাগিয়ে বুঝতে হবে। তুমি বলো, তুমি বলো, শুনি, ওরাও শুনুক, ঠিক আছে? ওইটাই স্যার। মানে বিষয়টা, কনসেপ্টটা কি, এখানে মূল কনসেপ্টটা কি? ওটা তো প্রবর্তক হচ্ছে না অভিনব গুপ্ত, কেন মূল যে ধারণাটা বা কনসেপ্টটা কি? মূল ধারণাটা স্যার এখানে ওই চরিত্রের পরিবর্তন করতে হবে সময় সময় বিশেষে। আর আপনার হচ্ছে ভালো না লাগলেও সেটাকে নিজের মতো করে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে আর কি। হুম, হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো স্যার, আমি একটু বলি। হ্যাঁ বলো। মানে অভিব্যক্তিবাদের প্রবক্তা হলেন অভিনব গুপ্ত। হুম, আর অভিব্যক্তিবাদকে আমরা সাধারণভাবে বলতে পারি পরিবেশে যা কিছু ঘটছে তাকে আমাদের মানিয়ে নিতে হবে। আর এইটাকে যদি আমরা সাহিত্যের ক্ষেত্রে দেখি, সাহিত্যের ক্ষেত্রে কবি বা লেখক যে রচনাগুলি লিখছেন বা চরিত্র সৃষ্টি করছেন, হুম, সেই রচনাগুলি যেভাবে লিখছেন আমরা সেভাবে গ্রহণ করে নেব, সেটাই অভিব্যক্তিবাদ সাহিত্যের ক্ষেত্রে। আর সেই ঠিক আছে। অভিব্যক্তিবাদের ক্ষেত্রে সত্যগুণ আছে, আর রজ আর ক্ষমাগুণ। আর তমগুণ। আর আমরা যদি বলো এবার যে কোনটার থেকে রস আসবে, রস তমগুণ, আসবে রজগুণ, সত্যগুণ। সত্যগুণ থেকে। হ্যাঁ, এটুকু মনে রাখলে হয়ে যাবে, ঠিক আছে? ভালো বলেছো। যাই হোক, এই বিষয়ে আজকে আর পদ্মাবতী বাকি আছো, তুমি বলো। পদ্মাবতী, পারবে? পদ্মাবতী, তুমি বলো কোন ভাব থেকে কোন রস আসছে, যে 8টা যে ভাব আছে স্থায়ী ভাব, তার থেকে যে 8টা রস আসছে, তুমি বলো।
এগুলোই প্রশ্ন আসবে আর কি, এগুলোই প্রশ্ন আসবে, তার বাইরে আসবে না। ঠিক আছে, বলো যে 8টা যে স্থায়ী ভাব আছে তার থেকে যে 8টা স্থায়ী রস হচ্ছে তা বলো। কি কি বলো পদ্মাবতী? হ্যাঁ স্যার। পারবে না? পারবে তো? আরে পারবে, চেষ্টা করো না। অন্তত 5টা বলো, 4টা বলো, হ্যাঁ স্যার, 2টো বলো। রতি ভাব থেকে হচ্ছে সিঙ্গার রস, আর হুম হাসি ভাব থেকে হচ্ছে হাস্য ভাব, হুম আর শোক ভাব থেকে হচ্ছে করুণ ভাব, হুম এই তো পাচ্ছ। করুণ রস, আর হুম ক্রোধ থেকে হচ্ছে রৌদ্র রস, হুম আর উৎসাহ থেকে হচ্ছে বীর রস, হুম আর ভয় থেকে ভয়ানক, আর হুম জুগুপ্সা থেকে হচ্ছে বীভৎস, আর বিস্ময় থেকে হচ্ছে অদ্ভুত রস। এই তো সুন্দর বললে। এই আজকে বিষয়, এখান থেকে প্রশ্ন আসবে, আর কিছু প্রশ্ন হুম। আসবে না। ঠিক আছে, এগুলো থেকে প্রশ্ন আসবে, হ্যাঁ। একদম নিশ্চিন্ত এগুলো থাকো, যে এগুলো পড়লে, ভালো করে পড়লে আমার প্রশ্ন আমি পেয়ে যাবো এখান থেকে। ঠিক আছে, বোঝা গেছে? চলো, শুভরাত্রি, ভালো করে পড়ো। কালকে আর 5 জনকে ফোন করব, অনেকেই ভালো পড়ছো না, মানে প্রশ্ন করে পাচ্ছি না উত্তর। ঠিক আছে, ভালো করে পড়ো। ঠিক আছে, আর যা বললাম পড়ার পরে সেই বিষয়টা লিখে নেবে না দেখে। ঠিক আছে, যা পড়বে।